ওকে, স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। স্যার স্যার ওকে, তো আমরা স্ট্যাটিক থিওরেমের এক্সাম্পল দেখছিলাম, ঠিক আছে? তো স্ট্যাটিক থিওরেমের আর দুটো এক্সাম্পল দেখা যাক। ওকে, সো স্ট্যাটিক থিওরেম অ্যাপ্লিকেশন করে এই একটা ফিক্সড বিম রয়েছে, সেই ফিক্সড বিমের উপরে ডব্লিউ ইউডিএল পড়ছে। তো আন্ডার দিস কন্ডিশন আমাদেরকে বার করতে হবে হোয়াট ইজ দ্য কোলাপস লোড। সো প্রথম টাস্ক কি ছিল স্ট্যাটিক থিওরেমে? আমাদের প্রথম টাস্ক ছিল যে স্ট্যাটিক্যালি অ্যাডমিসিবল সেফ বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম ফর দ্য গিভেন স্ট্রাকচারাল সিস্টেম উই নিড টু ড্র। তো এই যে কনফিগারেশনটা দেওয়া আছে সেই সিস্টেমটার জন্য আমি যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করি, কি করে ড্র করব? সো এটাকে আমি যদি ব্রেক করি, দেন এইভাবে ব্রেক করতে পারি। ওকে, সেকেন্ড, ওকে, সো এই দুটো সেটের সামেশন হিসেবে আমি আমার এন্টায়ার সিস্টেমটাকে জাজ করতে পারি। একটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, নাও ফর ফার্স্ট কেস আমার যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা জেনারেট করবে সেটা কি রকম হবে? ঠিক আছে, এন্ড ফর সেকেন্ড কেস আমার যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা জেনারেট করবে সেটা কি রকম হবে? সরি, এটাকে উল্টো দিকে আঁকি আগে। ওকে, ফর ফার্স্ট কেস আর সেকেন্ড কেসে হগিং টেনশন সাইডে যদি আমি বেন্ডিং মোমেন্টটা আঁকি, ওকে, দিস ইজ নাও। তারপরে সেকেন্ড টাস্ক কি না, এই যে বেন্ডিং মোমেন্টটা রয়েছে সেই বেন্ডিং মোমেন্ট, দিস বেন্ডিং মোমেন্ট আমি কি করব? অ্যাক্সিসের রেসপেক্টে ফ্লিপ করে দেবো। ওকে, সো ফ্লিপ করলাম। সো ফ্লিপ করে দিলাম। তারপরে তাহলে আমার নেট বেন্ডিং মোমেন্ট কোনটা রইলো? নেট বেন্ডিং মোমেন্ট রইলো এই সেকশনটা। ওকে, সো ভ্যালু গুলো কি কি? WL square by 8. What is L? This is L. ঠিক, ওকে, WL square by 8। আচ্ছা, এই ভ্যালুটা কত হবে? ওমেগা স্কয়ার বাই 12। WL square by 12। ওকে, সো এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? হুম, WL square by 8 minus WL square by 12। So 3/24, 2/24, hence WL square by 24। Okay, so this is WL square by 24। ঠিক, আচ্ছা,
প্রায়র টু দ্যাট, এই গোটা সিস্টেমটা করার আগে আমাদের যেটা করতে হতো সেটা কি, এখানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, এই সিস্টেমটার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, আর ইজ ইকুয়ালস টু 2। ওকে, তাহলে নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জেস কত হবে, 2 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3। ঠিক, তাহলে তিনটে যে প্লাস্টিক হিঞ্জ ডেভেলপ করবে সেই তিনটে প্লাস্টিক হিঞ্জের পসিবল লোকেশন কি কি, এইখানে একটা লোকেশন, এই এন্ডে আর একটা লোকেশন, এবং মিড পয়েন্টে আর একটা লোকেশন। কেন মিড পয়েন্টে আর একটা লোকেশন, কারণ হচ্ছে এটা সিমেট্রিক। ঠিক, সিমেট্রিক বিম, এবং আমার যে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা অ্যারাইজ করছে সেটা সাপোর্টে এবং স্প্যানের মিড পয়েন্টে। ওকে, সো এইখানে 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা হলো আমার 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। সো তিনটে পসিবল লোকেশনে আমি এমপি জেনারেট করেছে। সো এমপি জেনারেট হয়ে গেল, যখন এমপি জেনারেশন হলো, এমপি তৈরি হয়ে গেছে, ক্যাপাসিটি রিচ করে গেছে, দেন এইটা কত হয়ে গেল আমার, দিস ইজ কল্ড এমপি, দিস পোর্শন বিকামস এমপি। ওকে, সো এমপি প্লাস এমপি, that is 2mp, 2mp is equals to how much, wl square upon 8। ওকে, কেন wl square upon 8, কারণ এই টোটালটা হয়ে যাচ্ছে আমার তখন wl square by 8। ওকে, সো আমার টার্গেট কি, স্ট্যাটিক থিওরেমে wc বার করা। সো wc কত, 16mp upon l, আর এইখানে আমি যদি এলটাকে রেখে দিই তাহলে wc ইন্টু এল, দ্যাট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স, টোটাল wc। ওকে, সো এই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমার টোটাল wc কত, 16mp upon l। ওকে, এর আগের ক্ষেত্রে যেটা আমরা আগের বার করেছিলাম সেইখানে আমার কত এসেছিল wc, wc এসেছিল 8mp upon l। কোন সিস্টেমে, যদি আমার কনসেন্ট্রেটেড লোড থাকতো, দিস ইজ মাই কনসেন্ট্রেটেড লোড w, সো সেই কনসেন্ট্রেটেড লোডের জন্য আমার আসতো কত, 8mp upon l। ওকে, whereas এই কনসেন্ট্রেটেড লোডটাকে যদি আমি ডিস্ট্রিবিউটেড ওয়েতে পুট আপ করি তাহলে সেটা কত আসছে, 16mp upon l। ঠিক আছে, বলো কোনো বক্তব্য, কোনো বক্তব্য আছে না এগোবো? আচ্ছা ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, সো তিনটে হিঞ্জ, ওকে, 2 স্প্যান কন্টিনিউয়াস বিম, এ বি সি, মিড পয়েন্ট নিয়ে নাও, মিড পয়েন্ট নিয়ে নাও, লোড অ্যাপ্লাই করো, করলাম। সো দিস ইজ ডি, দিস ইজ ই। ওকে, মিড পয়েন্টে অ্যাপ্লাই করেছি, সো ইকুয়াল স্প্যান। ওকে, টোটাল স্প্যান কত, এল, টোটাল স্প্যান এল। তো আমরা ফার্স্টে কি দেখি, নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত আছে স্যার, স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, স্ট্রাকচারটা স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, একটা হিঞ্জ সাপোর্ট কটা রিঅ্যাকশন ফোর্স দেয়, দুটো, একটা ভার্টিক্যাল আর একটি হরাইজন্টাল, এইচ এন্ড আর, আর ভি। ওকে,
সো এইখানে আমার লোডিং সিস্টেমটা দেখানো আছে। সো লোডিং সিস্টেম যেহেতু দেখানো আছে, সো এই লোডিং সিস্টেমে ভার্টিক্যাল লোড পড়েছে, তো আমার হিঞ্জ পয়েন্টে হরাইজন্টাল ফোর্স কি আসবে? ডেফিনেটলি নয়। কেন? কারণ হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমার ভার্টিক্যাল, সো হরাইজন্টাল ফোর্স ডেভেলপড হওয়ার কোনো কারণই নেই। রিয়াকশন তো ফোর্স যদি আমার এসে পরে স্ট্রাকচারে তাহলে আসবে, অ্যারাইজ করবে। আমার স্ট্রাকচারের মধ্যে তো শুধু ভার্টিক্যাল লোডই এসছে, তাহলে আমার হরাইজন্টাল ফোর্স বাই ইন্সপেকশন উই ক্যান এলিমিনেট, zero. Okay, so only one sided force is there, that is the vertical side force. Vertical force is present. So কটা ফোর্স আছে? একটা, দুটো, তিনটে। So কটা unknown? তিনটে। Number of equation we are having 2. কি কি? Summation of FH is equals to 0, summation of MZ is equals to 0, summation of FB is equals to 0 আর summation of MZ is equals to 0. হরাইজন্টাল ফোর্সের সামেশন হবে? এই সূত্রটা তো কাজেই লাগবে না, এখানে তো কোথাও হরাইজন্টাল ফোর্স ডেভেলপই করেনি। সো বাই ডিফল্ট উই এলিমিনেট দিস। ওকে, সো নাম্বার অফ ইকুয়েশন উই হ্যাভ 2, FB and MZ, and number of unknown we have 3. So degree of static indeterminacy 3 minus 2, that is equals to 1. কতগুলো প্লাস্টিক হিঞ্জ ডেভেলপ করার পসিবিলিটি আছে ইন অর্ডার টু ফর্ম দিস স্ট্রাকচার অ্যাজ আ মেকানিজম? নাম্বার অফ কটা? পাঁচটা পাঁচটা। পাঁচটা। কতগুলো ফর্ম করতে হবে, কতগুলো প্লাস্টিক হিঞ্জ ফর্ম করতে হবে যাতে এই স্ট্রাকচারটা মেকানিজমে পরিণত হয়? কি বলেছিলাম? R+1। দুটো। দুটো হলেই যথেষ্ট, দুটো হলেই আমার স্ট্রাকচারটা মেকানিজম কনভার্ট হয়ে গেছে। ওকে, সো সেকেন্ড আমরা কি দেখবো? কোথায় কোথায় পোটেনশিয়াল লোকেশন অফ ফরমেশন অফ প্লাস্টিক হিঞ্জ কোথায় কোথায় হতে পারে? এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে হতে পারে, ঠিক? টার্মিনাল পয়েন্ট দুটো তো অলরেডি হিঞ্জ পয়েন্টই, হিঞ্জ পয়েন্টে আবার কি প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে? হিঞ্জ পয়েন্টে তো কোনো মোমেন্টই ডেভেলপ করে না, শুধু মাঝখানের যেটা ইন্টারমিডিয়েট পয়েন্ট, ইন্টারমিডিয়েট হিঞ্জ সাপোর্ট, সেখানে আমার মোমেন্ট জেনারেট করতে পারে। সো দিস ইজ ওয়ান অ্যানাদার পোটেনশিয়াল ক্যান্ডিডেট। আর এই দুটো স্ট্রাকচারে, সো তিনটে এখানে পসিবল লোকেশন আমরা দেখতে পাচ্ছি। এন্ডে যেহেতু আমার হিঞ্জ রয়েছে, তাহলে সেখানে আর প্লাস্টিক হিঞ্জ ডেভেলপ হওয়ার কোনো পসিবিলিটি নেই। ওকে, নাও তাহলে এবার সেকেন্ড টাস্ক কি আমাদের? সেকেন্ড টাস্ক হচ্ছে টু ড্র দা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তাই তো? এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা আঁকতে চাই, তাহলে এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচারটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমাকে এই স্ট্রাকচারটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য তো আমার স্ট্রাকচারটা সলভ করতে হবে, কিভাবে সলভ করব? স্ট্যাটিক থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাকে ইনডিটারমিনেট স্ট্রাকচার বা ডিটারমিনেট স্ট্রাকচার যাই হোক না কেন, তার বেন্ডিং মোমেন্ট আঁকতে পারাটা জরুরি। ওকে, সো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড মনে আছে কারো? ওকে, যদি না মনে থাকে, যদিও এটা এর ক্লাস নয়, তাও একবার ছোট্ট করে ইলাস্ট্রেট করে দিচ্ছি, ঠিক আছে? কি করা হয়? একটা ছক বানানো হয় প্রথমে। ওকে, জয়েন্ট, ঠিক? এ জয়েন্টের নিচে এ, বি জয়েন্টের নিচে বি, সি জয়েন্টের নিচে সি, ঠিক আছে? যাদের মনে নেই তারা একবার মনে করে নাও, আর যাদের মনে আছে তারা এটা সলভ করতে থাকো। সো এ জয়েন্টের সঙ্গে লাগোয়া মেম্বার কোনটা? এ বি। এ জয়েন্টের সঙ্গে লাগোয়া মেম্বার এ জয়েন্টের সঙ্গে লাগোয়া মেম্বার হচ্ছে এ বি। দিস ইজ মাই এ বি পোর্শন। ওকে, সো মেম্বার MEM লিখলাম, ঠিক আছে? এ বি। বি জয়েন্টের সঙ্গে লাগোয়া মেম্বার again BA. Okay, BA, this portion. So BA. Okay, বি জয়েন্টের ডান দিকে কোন মেম্বারটা এক্সিস্ট করছে? এই এতটা মেম্বার এক্সিস্ট করছে, দ্যাট ইজ BC. সি জয়েন্টের বাঁ দিকে কোন মেম্বারটা এক্সিস্ট করছে? CA. ওকে, সরি CB. নাও সেকেন্ড টাস্ক কি? টু ক্যালকুলেট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর।
সো হিঞ্জ পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি 0। এই স্ট্রাকচারটা সিমেট্রিক না সিমেট্রিক নয়? এই স্ট্রাকচারটা সিমেট্রিক না সিমেট্রিক নয়? প্রতিসম না প্রতিসম নয়, বলো? স্ট্রাকচারটা প্রতিসম, কাজেই এই মাঝখানে যে পরিমাণের মোমেন্ট এসছে, সেই মোমেন্ট এই হাফে আর এই হাফে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। সো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.5 0.5। ফাইনাল এন্ড সি ইজ অ্যানাদার হিঞ্জ, সো এখানে 0। ঠিক, তো ফিক্সড এন্ড মোমেন্ট কত হবে? এ পয়েন্টে ফিক্সড এন্ড মোমেন্ট কত হয়? খেয়াল নেই ফিক্সড এন্ড মোমেন্ট? 0 0। বাহ, ফিক্সড এন্ড মোমেন্ট 0 হবে, ভালো। ফিক্সড এন্ড মোমেন্টের ফান্ডাটা কি ছিল? যে আমার এই জিনিসটাকে আমি ধরে নেব যেন এইখানে হিঞ্জ পয়েন্টটা আর মাঝখানের এই যে পয়েন্ট হিঞ্জ পয়েন্টটা রয়েছে সেটা রিপ্লেসড হয়ে গেছে ফিক্সড সাপোর্ট দ্বারা। ফিক্সড এন্ড মোমেন্টের কনসেপ্ট কি করে এসছে? মানে আমার এই যে সবুজ রঙের এই যে শেডেড পোর্শনটা রয়েছে, এই হাইলাইটেড পোর্শনটা, সেই হাইলাইটেড পোর্শনটা হয়ে গেছে অ্যাজ ইফ দিস অ্যান্ড অ্যাজ ইফ দিস। নাও এই অবস্থায় আমার লোড পড়েছে পি অ্যান্ড পি। সো এই অবস্থায় যদি আমার লোড পড়ে তাহলে এন্ড পয়েন্টে কত হবে? PL/8। আর এই সাইডে কত হবে? PL/8। ওকে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড তো এখানে ডিটেলসে এক্সপ্লেন করাটা মুশকিল। এনিওয়ে, সো কত হবে? ডাব্লিউ লোডিং ছিল মনে হয়, হ্যাঁ ডাব্লিউ। সো -WL/8। ওকে, এন্ড এই সাইডে কত? WL/8। বি সাইডের আদার এন্ডে কত হবে? -WL/8। এন্ড এই সাইডে কত হবে? 0, এই সরি WL/8 প্লাস। তারপরে সেকেন্ড টাস্ক কি? বি পয়েন্টের দুদিকে দুটো মেম্বার আছে, ঠিক আছে, এদের সামেশন 0 আসতে হবে। আর এন্ড পয়েন্টে আমি ফিক্সড এন্ড মোমেন্ট যখন ধরেছি, ফিক্সড এন্ড মোমেন্ট ধরার সময় কি কল্পনা করেছি? মনে মনে কল্পনা করেছি যে এ পয়েন্টে যে সাপোর্টই থাকুক না কেন, এ পয়েন্টের সাপোর্টটাকে আমি মনে মনে ধরে নিয়েছি এটা সেই সাপোর্ট নয়, এটা হচ্ছে অ্যাজ ইফ একটা ফিক্সড সাপোর্ট। ওকে, এ পয়েন্টের সাপোর্টটা আমি মনে মনে ধরেছি অ্যাজ ইফ এটা হলো একটা ফিক্সড সাপোর্ট, মনে অ্যাজ ইফ, যেন। এবং এন্ড পয়েন্টটাও এখানে অ্যাজ ইফ একটা ফিক্সড সাপোর্ট। কিন্তু রিয়ালিটিতে কি আছে? রিয়ালিটিতে হিঞ্জ আছে। সো রিয়ালিটিতে যদি হিঞ্জ থাকে তাহলে আমি কি করব? তাহলে আমি -WL/8 যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা তো হিঞ্জ পয়েন্টে আসার কথা নয়। কাজেই আমাকে বাইরে থেকে একটা ব্যালেন্সিং রিভার্স অ্যামাউন্টের মোমেন্ট লাগিয়ে এই ভ্যালুটাকে, ফিক্সড এন্ড মোমেন্টটাকে 0-তে কনভার্ট করাতে হবে। ওকে, তো সেইটা করাবার জন্য আমি কি করব? ব্যালেন্স বলে আলাদা আর একজন মোমেন্টকে বাইরে থেকে আমদানি করব। সেই ভ্যালুটা কত? -WL/8 আছে, তো আমি প্লাস আনবো যাতে কিনা সেই দুটোর যোগফল 0 হয়। WL/8 এখানে কত আনবো? -WL/8। ঠিক আছে, তো হলো। তারপরে কি করব? তারপরে করব ক্যারি ওভার, CO। ক্যারি ওভার কি করে? তাহলে এবার এই দুটোকে যোগ করলে কত আসছে? 0। ওকে, তাহলে এই যে বাইরে থেকে উদ্বৃত্ত অ্যামাউন্টে WL/8টাকে আমায় আনতে হয়েছে ফিক্সড এন্ড মোমেন্টটাকে ব্যালেন্স করে 0 করার জন্য। 0 কেন দরকার? কারণ আমার বাস্তবে হিঞ্জ সাপোর্ট রয়েছে এ পয়েন্টে এন্ড সি পয়েন্টে। সো এই দুটোকে যদি আমি বাস্তবে 0-তে কনভার্ট করতে যাই তাহলে কি পাবো? তাহলে বাইরে থেকে আমায় WL/8 মোমেন্টকে আমদানি করতে হয়েছে। তাহলে তার ফলস্বরূপ এই যে বাইরে থেকে এই মোমেন্ট আমদানি করা হয়েছে এবং সেই মোমেন্টটা এই এ পয়েন্টে এবং সি পয়েন্টে অ্যাপ্লাইড হয়েছে, তাহলে তার জন্য আমার বি পয়েন্টে নিশ্চয়ই কিছু একটা অতিরিক্ত পরিমাণের মোমেন্টের ব্যাপার এসেছে। তো সেই ব্যাপারটা কত না, এইখানে যা মোমেন্ট এসছে তার 50% ক্যারি ওভার হবে, মানে 50 ভাগ। তাহলে এখানে WL/8 এই অ্যামাউন্টের মোমেন্ট যদি বাইরে থেকে আমদানি করা হয় তাহলে বি এতে কত এসছে? WL/16।
প্লাস হবে না মাইনাস হবে? প্লাস মোমেন্ট এসছে, সো প্লাস হবে। সিমিলারলি এখানে মাইনাস WL/8 আছে, তাহলে মাইনাস WL/8 সি পয়েন্টে আমায় অতিরিক্ত বাইরে থেকে আনতে হয়েছে, যাতে কিনা এই যে ফিক্সড এন্ড মোমেন্ট ধরার ফলে যে WL/8 এই মোমেন্টটা জেনারেট হয়েছে ফিকটিশিয়াস মনে মনে, ঠিক আছে, সেইটা যাতে ব্যালেন্স আউট হয়ে জিরো হতে পারে। তাহলে সেইটা যদি জিরো হতে হয়, তাহলে বাইরে থেকে আমদানি করা ব্যালেন্স মোমেন্ট মাইনাস WL/8 তার অর্ধেক এইখানে অ্যাপ্লিকেশন হওয়ার জন্য তার অর্ধেক বি তে ইম্প্যাক্ট ফেলেছে। সেই ভ্যালুটা কত? মাইনাস WL/16। ওকে, এইবারে সর্বসাকুল্যে যদি আমি গোটা পিকচারটাকে দেখি, সো এম টোটাল ইজ হাউ মাচ? সো মাইনাস WL/8 প্লাস WL/8 জিরো, সব মিলিয়ে জিরো। বিএ তে কি কি মুভমেন্ট এসছে? WL/8 প্লাস প্লাস WL/16, দুটোকে যোগ করলে কত পাবো? 3 WL/16। ওকে, সিমিলারলি এখানেও যদি আমি সবগুলোকে যোগ করি তাহলে কত পাবো? মাইনাস 3 WL/16। আর সি পয়েন্টে কত? জিরো। তাহলে এবার দেখো বি পয়েন্ট, আমি যদি বি পয়েন্টকে শুধু আলাদা করে ছাড়িয়ে দেখাই, তাহলে এইটা হচ্ছে আমার বি পয়েন্ট। এই সাইডের অংশটা বিএ, এই সাইডের অংশটা হচ্ছে বিসি। ওকে, তাই তো? তাহলে এই সাইডে আমার যত মোমেন্ট এসেছে, সেই মোমেন্টটা কত? সেই মোমেন্টটা হচ্ছে প্লাস 3 WL/16। আর এই সাইডে যে মোমেন্টটা এসছে বি জয়েন্টের কাছে, সেটা হচ্ছে মাইনাস 3 WL/16। সো এই দুটোর সামেশন করো, কত হয়? জিরো আসে। তাহলে হেন্স এমবি ইজ ইকুয়ালস টু জিরো। এমবি ইজ ইকুয়ালস টু জিরো মানে কি? মানে হচ্ছে বি পয়েন্টে মোমেন্ট ইকুইলিব্রিয়াম স্যাটিসফাইড হয়েছে স্যার। তাহলে আমার এই যে ভ্যালু যেগুলো আমি পেয়েছি এখান থেকে অ্যানালিসিসের ফলে, সেটা ঠিকঠাক আছে। ওকে, সো আলটিমেটলি এটি হলো আমার অ্যানালিসিস। এটা হচ্ছে বেসিক মোমেন্ট ডিস্ট্রিবিউশন থিওরেমের একটা সব থেকে সহজতম অঙ্ক। যাই হোক, তো এবারে যদি আমি এই সিস্টেমটাকে আবার ড্র করি, ওকে, এবার যদি এটার বেন্ডিং মোমেন্ট আমি ড্র করি, তাহলে কি হবে? বি পয়েন্টের মোমেন্ট নিয়ে আমার যা যাবতীয় গল্প ছিল সেগুলো আমার সলভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বি পয়েন্টের মোমেন্ট জানার জন্য আমায় মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা এখানে করতে হয়েছিল। তো এবার আমি যদি এই এন্টায়ার সিস্টেমটার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করি, সরি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমি ড্র করি, তাহলে কিরকম পাবো? ওকে, নাও ওকে, so our net bending moment diagram will be this much. Okay, plus minus plus, so এটা হচ্ছে আমার নেট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো আমি যদি মোমেন্টের ভ্যালুটাকে এখানে দেখাই, দেন আই উইল গেট 3 WL/16
This is 3WL upon 16. Okay. বলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা অবধি হয়েছে, এরপরে কি করব বলো? সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ধরো সে ফর এক্সাম্পল আমি এমনি ভাবে পেলাম, তুমি ক্ল্যাপেরন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারো, তুমি বেন্ডিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড অ্যাপ্লাই করে আঁকতে পারো, হোয়াট এভার দ্য থিওরি ইউ আর কমফোর্টেবল উইথ, তুমি সেটাকেই ইউজ করতে পারো। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এমনি, আমি সেটা এঁকেও দিলাম তোমার, ঠিক আছে? তাহলে এর পরের স্টেপ কি হবে আমার? এর পরের স্টেপ হচ্ছে আমায় সেই পয়েন্ট গুলোকে খুঁজে বার করতে হবে যেখানে যেখানে পসিবল প্লাস্টিক হিঞ্জ জেনারেট করতে পারে, যেটা আমরা আগে দেখে নিয়েছি অলরেডি। কোথায় কোথায় দে আর দা দিস পয়েন্ট, দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট। সো পয়েন্ট গুলোর নাম কি ছিল? ডি, বি এন্ড ই, ঠিক আছে? সো এইবারে প্রথম প্রশ্ন কি? তো প্রথম প্রশ্ন হলো যে আমার এই যে এই পয়েন্টটা রয়েছে বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, যদি আমি এইখানে এইখানে যদি আমার বেন্ডিং মোমেন্ট অলরেডি প্লাস্টিক হিঞ্জ ডেভেলপ করে যায়, তাহলে এখন তার ক্যাপাসিটি ফুললি রিচ করে গেছে। নাও এটা আমার এখন আমি কি বলবো? দিস ইজ মাই এমপি ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? এইটা যদি এমপি হয়, দিস ইজ মাই অ্যানাদার এমপি। ওকে, ঠিক আছে? তো তার আগে আমি জাস্ট এই ভ্যালুটাকে আপাতত ইরেজ করলাম, নিয়ে আমি দুটো আগে জিনিস লিখি। সরি, প্রথমে আমি দুটো জিনিস লিখি। এক নম্বর হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে y1 রাদার, এন্ড এই ভ্যালুটা হচ্ছে y2। ওকে, এই ভ্যালুটা হচ্ছে y1 আর এই ভ্যালুটা হচ্ছে y2, ঠিক আছে? তো আমি যদি এবার লিখি যে ফর প্লাস্টিক হিঞ্জ at the rate DBE, ওকে, MP plus MP/2 that is equal to WL/4, এটা লিখতে পারবো কিনা বলো? বলো, এটা লেখা যায় না লেখা যায় না? এই জাংশনটাতে কত এসছে? এমপি, প্লাস্টিক হিঞ্জ ডেভেলপড হওয়ার পরে এর মোমেন্ট কত? এমপি এক্সস্টেড। ওকে, নাও এবারে এই যে গোটা জিনিসটা এসছে, এই গোটা জিনিসটার মধ্যে এই ভ্যালুটা কত? এই গোটা ভ্যালুটা কত ছিল? WL/4। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি করে আঁকা হয়েছে এর? আরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি করে আঁকা হয়েছে? দেখো, সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে ভাবো, ঠিক আছে? স্ট্রাকচার অ্যানালিসিস এর ক্লাস হয়ে যাচ্ছে তো। ওকে, ঠিক আছে, ছাড়ো, এম এম মোমেন্টে দিলাম। চলো এম এম চলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত কি কি হবে বলো? ঠিক আছে, তো দিস ইজ দ্য সিস্টেম আলটিমেটলি। তো এই সিস্টেম যদি হয়, ওকে, ফার্স্ট, সেকেন্ড কি? ওকে, সিমিলারলি এটার জন্য যদি আঁকি কি হবে? ফার্স্ট এই লোডিং এর জন্য আঁকবো, লোডিং এর জন্য আঁকলাম। ওকে, আর এই মোমেন্টের জন্য আঁকছি এখন।
এবার এই দুটো বেন্ডিং মোমেন্টকে জুড়ে দাও পাশাপাশি, এই দুটো বেন্ডিং মোমেন্টকে নাম্বার 1 এন্ড নাম্বার 2 পাশাপাশি জুড়ে দাও, তাহলে কি পাচ্ছি? তাহলে এটা পাবো, ঠিক? তাহলে এখানে ডাব্লু লোডের জন্য কত মোমেন্ট আছে? WL/4, ঠিক? এখানে এম মোমেন্ট অ্যাপ্লাই হওয়ার জন্য কত মোমেন্ট আছে? এম, ঠিক আছে? নাও আমি কি বলেছি, এই পয়েন্টটা এখন আমার প্লাস্টিক হিঞ্জ হয়ে গেছে, সো দিস পয়েন্ট বিকামস এমপি। সো এই পয়েন্টটা যদি এমপি হয় তাহলে এর ঠিক মাঝামাঝি, তাহলে এই মাঝের ভ্যালুটা কত হবে? MP/2, ওকে? প্লাস এই জায়গাতেও আমার বেন্ডিং মোমেন্টটা এক্সহস্ট হয়ে গিয়ে এমপি ফরমেশন হয়েছে, মানে প্লাস্টিক হিঞ্জ ফরমেশন হওয়ার জন্য এমপি হয়েছে, ক্যাপাসিটি রিচ করে গেছে। সো নাও দিস পয়েন্ট অলসো বিকাম এমপি। সো এমপি প্লাস MP/2, দ্যাট ইজ এমপি plus MP/2, that is equals to how much? WL/4. WL/4. Okay. So 3MP/2 is equals to how much? WL/4. So আমার এখানে টার্গেট কি? টার্গেট হচ্ছে WC বার করা। So WC is equals to how much? কেটে গেল 2, so 6 MP/L. Okay, so 6 MP/L. বলো, কারুর কোনো বক্তব্য থাকলে বলো। লাস্ট এক্সাম্পল আর একটা ধরে নি। সো লাস্ট এক্সাম্পল ধরো এমনি, ওকে? ঠিক, চলো এমনি হোক, L, ওকে? নাও W লোডিং দেয়ার A and B, ঠিক? সো প্রথম কি টার্গেট? প্রথম টার্গেট হচ্ছে নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত স্যার? নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত? হুম, 3টে। কত? 3টে? বাহ, খুব সুন্দর তোমাদের। নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি এখানে 3টে? 5টা? বাবারে। আচ্ছা তোমরা একটা ওটা রোলার একটা নাকি জিনিস বুঝতে একটা জিনিস পারছি। খুলে বলো, এটা হিঞ্জ আছে, ঠিক আছে? সো এখানে স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে, নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত? নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে 1। হাউ? কি করে? কতগুলো রিয়াকশন আছে? এক্সটার্নাল রিয়াকশন কটা? একটা, দুটো, তিনটে? তিনটে পসিবল এক্সটার্নাল রিয়াকশন। আই রিপিট, পসিবল এক্সটার্নাল রিয়াকশন, সম্ভাব্য। এটা হিঞ্জ কটা? একটা, দুটো। সো কটা আননোন ফোর্স কটা? 1 2 3 4 5, 5টা আননোন ফোর্স। এবার এটাকেই অনেকে বলে দিলে তোমরা নাম্বার অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, তাই তো? তাহলে এই 5টা ফোর্সের সমন্বয়কে সলভ করার জন্য আমার কাছে কটা ইকুয়েশন, সমীকরণ অ্যাভেলেবল? 3টে। কি কি? summation of FH is equal to 0, summation of FV is equals to 0, summation of MZ is equals to 0. সো 3টে ইকুয়েশন আমার কাছে অ্যাভেলেবল, যাদেরকে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন হিসেবে চিনি। সো আমার কাছে অ্যাকচুয়ালি নাম্বার অফ ইনডিটারমিনেসি কত? তার মানে হচ্ছে আমি 3টে সমীকরণ দিয়ে 3টে আননোন জিনিসকে সলভ করতে পারি, কিন্তু আমার কাছে আননোন আছে 5টা। হেন্স মাই নাম্বার অফ, মানে কি বলবো, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 5 - 3 = 2। বাট এইখানে আমার যে লোডিং সিস্টেম দেওয়া আছে, সেটা কি? পিওরলি গ্র্যাভিটি লোড অর ভার্টিক্যাল লোড? সো ভার্টিক্যাল লোড যেহেতু আমার এই স্ট্রাকচারের উপর পড়েছে, তাহলে আমার এই স্ট্রাকচারে বাই ইন্সপেকশন, চোখে দেখেই আমি বলতে পারি যে কোনো হরিজন্টাল ফোর্স ডেভেলপই করবে না, কারণ হরিজন্টাল অ্যাকশন ফোর্সই নেই, তো হরিজন্টাল রিয়াকশন দেবে কাকে? ফার্স্ট পয়েন্ট। সো হরিজন্টাল
রিঅ্যাকশন ফোর্স আমি ডাইরেক্টলি এলিমিনেট করে দিলাম। সো হরিজন্টাল রিঅ্যাকশন ফোর্স যদি আমি এলিমিনেট করি তাহলে আমার কাছে নাম্বার অফ আননোন ফোর্স কি কি, 1 2 3, তিনটে নাম্বার অফ আননোন ফোর্স। সো তিনটে নাম্বার অফ আননোন ফোর্স যদি আমার কাছে থাকে তখন সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনকেও আমি লাগাতে ইউজ করতে পারবো না। তাহলে ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি হরিজন্টাল ফোর্স এর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি আমি না ইউজ করি তাহলে আমার কাছে নাম্বার অফ অ্যাভেলেবল ইকুয়েশনও অ্যাকর্ডিংলি রিডিউস হয়ে গিয়ে দুটো হলো। তাহলে এখন আমার যে প্রেজেন্ট সিচুয়েশন আন্ডার দ্য গিভেন লোডিং, আমি কি করছি, আমার কাছে আননোন নাম্বার অফ আননোন ফোর্সেস ইজ ইকুয়াল টু 3 and number of available equation is equals to 2, hence 3 minus 2 is equals to 1. So degree of indeterminacy is equal to 1. বলো কিছু বক্তব্য আছে? ঠিক আছে, সো কিভাবে আর এলো বোঝা গেল? বলো প্রথম। আচ্ছা, বুঝতে পেরেছি। সো r is equals to যদি 1 হয় তাহলে আমার নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ টু ফর্ম মেকানিজম উইল বি হাউ মাচ, r plus 1 that is equals to 1 plus 1 is equals to 2. হেন্স দুটো আমার কাছে প্লাস্টিক হিঞ্জ প্রয়োজন টু ফর্ম এ মেকানিজম। বাট এখানে আমার কোথায় কোথায় পসিবল লোকেশন আছে যেখানে আমার প্লাস্টিক হিঞ্জ ডেভেলপ হতে পারে? দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দিস ওয়ান, এইখানে আমি হতে পারে আমার একটা প্লাস্টিক হিঞ্জ হতে পারে, দ্যাট ইজ দ্য ফিক্সড এন্ড। ওকে, সো ফিক্সড এন্ডে আমি একটা প্লাস্টিক হিঞ্জ তৈরি হতে দিতে পারি আমার স্ট্রাকচারে। এন্ড দ্য রেস্ট ওয়ান, আরেকটা, সেটা কোথায় হবে? এর আগের অঙ্কটা যেটা আমরা করেছিলাম সেটা ছিল কি, যেটা দিয়ে আজকে আমাদের লেকচার শুরু হয়, সেটা ছিল আমার ফিক্সড বিম এবং সেখানে ইউডিএল লোডিং। বাট এইখানে আমার কারেন্ট প্রবলেমে কিন্তু ফিক্সড সাপোর্টটা নেই এই এন্ডে। সেইখানে আমি কি করেছিলাম, আগের প্রবলেমে আমি মিডল পয়েন্টে প্লাস্টিক হিঞ্জকে অ্যালাউ করেছিলাম ফর্ম হওয়ার জন্য। বাট এইখানে আমি সেটা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এইখানে যে মিডল পয়েন্টে প্লাস্টিক হিঞ্জটা ডেভেলপ হয়েছিল সেটার কারণ হিসেবে আমি বলেছিলাম দ্য স্ট্রাকচার বিং সিমেট্রিক। এবং স্ট্রাকচারকে প্রতিসম আমি তখনই বলবো যদি স্ট্রাকচারটা লোডের দিক থেকে, সাপোর্টের দিক থেকে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্ট্রাকচারাল এলিমেন্ট, যে স্ট্রাকচারাল মেম্বার এলিমেন্টটা রয়েছে তার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া along the length of the beam or along the length of the member is not getting changed, যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে আমি বলতে পারি যে স্ট্রাকচারটা প্রতিসম। কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে, যেটা এখন প্রবলেম আমরা আলোচনা করছি, সেখানে আমার ডান দিকের যে সাপোর্ট সেইটার ফিক্সড সাপোর্ট নেই, সেটা হিঞ্জ হয়ে গেছে। কাজেই বাকি দুটো ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া of the structural member does not getting varied along its length, এবং সেকেন্ড পয়েন্ট যে এখানে গোটা স্ট্রাকচার জুড়েই একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকা সত্ত্বেও আমি এই স্ট্রাকচারটা যেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি সেই স্ট্রাকচারটাকে প্রতিসম বা সিমেট্রিক স্ট্রাকচার বলতে পারি না। এবং যেহেতু আমরা সেটাকে প্রতিসম বা সিমেট্রিক স্ট্রাকচার বলতে পারি না এই স্ট্রাকচারটা, কাজেই আমি এখানে এটাও বলতে পারি না যে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে মিড পয়েন্টেই আমার প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা নতুন ফ্যালাসি অ্যারাইজ করে গেল যে তাহলে আমার সেকেন্ড প্লাস্টিক হিঞ্জ তো তৈরি হওয়া দরকার, যদি না তৈরি হয় তাহলে সেখানে আমরা মেকানিজম ফর্ম করতে পারবো না। তাহলে সেখানে আমি স্ট্যাটিক থিওরেম বা লোয়ার বাউন্ড থিওরেমকে কিভাবে ইউজ করব? ঠিক, তাহলে এবারে এইখানে এই ফ্যালাসিটাকে সলভ করার জন্য আমরা একটা ট্রিক ইউজ করি। এখানে আমরা মানে এখানে যেহেতু প্রমিনেন্ট যে তোমাদের স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারে বেন্ডিং মোমেন্ট আঁকতে অসুবিধা হচ্ছে, তো সেই জায়গাটায় কিভাবে আমি বাইপাস করছি সেটা নিয়ে একটু ভাবা যেতে পারে। দেখা যাক কিভাবে ভাবা যায়। সো প্রথমত হচ্ছে এই স্ট্রাকচারটাকে যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি তাহলে আমি কিভাবে আঁকতে পারি? প্রথমত হচ্ছে এই গোটা স্ট্রাকচারটাকে আমরা দুটো স্ট্রাকচারের সমন্বয় হিসেবে ভেবে নিতে পারি, যেটা এর আগের দিনেও আমি বলেছিলাম। ঠিক আছে, কি ভাবতে পারি? একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, তার মধ্যে আমি ইউডিএল লোড করেছে, এক নম্বর। সেকেন্ড, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে এবং তার ফিক্সড যে এন্ড আছে সেই ফিক্সড এন্ডে একটা মোমেন্ট এসছে। ওকে, সো দিস টু কেসেস, এই দুটো কেসের সমন্বয় হচ্ছে আমার প্র্যাকটিক্যালি এই যে গিভেন স্ট্রাকচারটা রয়েছে সেই গিভেন স্ট্রাকচারটা। ঠিক আছে, সো
এই কেসটার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকা যাক। এই কেসটার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে আমরা পাবো একটা সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল লোডিং। ওকে, চলো আঁকা যাক। ঠিক, আচ্ছা এই কেসটার জন্য যদি আমি বেন্ডিং মোমেন্ট আঁকি স্ট্রাকচারের, দেন হাউ টু ডু দিস? This will be my bending moment diagram. So আমার net bending moment diagram কোনটা? না, net bending moment diagram will be okay, net bending moment diagram will be this. ঠিক আছে, চলো। তো আমি কি বললাম? আমি বলেছি প্রথমেই যে ফিক্সড এন্ডে আমার প্লাস্টিক হিঞ্জ ফরমেশন হওয়ার একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট লোকেশন। ঠিক আছে, সো আমি ফিক্সড এন্ডে যদি প্লাস্টিক মুভমেন্ট ডেভেলপ করাই তাহলে এখন আমার এইখানে যে ভ্যালুটা আসছে সেটার মান এমপি হয়ে গেল আফটার ফরমেশন অফ প্লাস্টিক হিঞ্জ। ওকে, ফার্স্ট পয়েন্ট। সো এই ভ্যালুটা যদি এমপি হয়, এবার সেকেন্ড পয়েন্ট কি আমাদের যেটা খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে যে এই বিমের অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম কোন জায়গাটাতে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যারাইজ করেছে। কারণ কি? কারণ আমি বলেছিলাম যে প্লাস্টিক হিঞ্জ ফরমেশনের জন্য পোটেনশিয়াল ক্যান্ডিডেট কারা কারা? ফিক্সড সাপোর্ট, 2 নম্বর হচ্ছে যে পয়েন্টে স্ট্রাকচারের মধ্যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যারাইজ করেছে সেই পয়েন্টটা। তো এই স্ট্রাকচারের মধ্যে আন্ডার দিস গিভেন লোডিং কোন পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যারাইজ করেছে সেটা হচ্ছে আমার কাছে দ্বিতীয় ভাববার বিষয়। তো ধরে নিলাম আমার বি পয়েন্ট থেকে at a distance x, ওকে, at a distance x আমার একটা যে লোকেশনটা আসছে সেইখানে আমার এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাচ্ছি। লেট আস সাপোজ, ওকে। সো যদি সেরকম ঘটনা ঘটে থাকে এবং এইখানে আমি অলরেডি এমপি ভ্যালু অ্যারাইজ করবে বিকজ অফ ফরমেশন অফ প্লাস্টিক হিঞ্জ অন দা এ সাপোর্ট এ ফিক্সড এন্ড, তাহলে এই এক্স পয়েন্টটাকে আমি এখানে কোথাও একটা লোকেট করে দিই, তাহলে দিস উইল বি এক্স ডিস্টেন্স। ওকে, এক্স ডিস্টেন্স। সো এই পয়েন্টটা যদি এক্স হয়, সো আমার স্বাভাবিকভাবেই এটা একটু চেঞ্জ করে নিই তাহলে বেটার হয়। wait, yeah, ঠিক ঠিক চলো। সো তো এই জায়গাটাতে আমার নতুন যে বেন্ডিং মোমেন্ট রাইজ হবে এই যে এই জাংশনটা, সো দিস পয়েন্ট, এই পয়েন্টে আমার ধরে নাও প্লাস্টিক হিঞ্জ ফরমেশন হয়েছে। সো এই পয়েন্টে প্লাস্টিক হিঞ্জ ফরমেশনের জন্য এই পয়েন্টের আমার মোমেন্ট কত রিচ করে গেছে? এখন এমপি রিচ করে গেছে। নাও দিস ইজ এমপি, দিস ইজ এমপি, ওকে, বাট এই যে ছোট্ট অংশটা রয়ে গেছে, দিস ইজ হাউ মাচ? দিস ইজ বেসিক্যালি আমি লিখতে পারি এমপি ইন্টু এক্স বাই এল। কেন? কারণ হচ্ছে এইটা একটা ত্রিভুজ। সো এইটা যদি একটা ত্রিভুজ হয়, দিস ইজ মাই এমপি, দিস ইজ মাই এল, ওকে, তাহলে এখান থেকে এক্স ডিস্টেন্সে আমি যদি একটা পয়েন্ট নিই তাহলে তার অর্ডিনেট কত হবে স্যার? দিস উইল বি এমপি ইন্টু এক্স বাই এল, যেটা এখানে অ্যারাইজ করেছে। ঠিক আছে, তো এইবারে যদি আমি এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে আমি এখন সমীকরণ হিসেবে লিখতে পারি এমপি প্লাস এমপি ইন্টু এক্স বাই এল, that is equal to how much? That is equal to how much? So এই গোটা সেকশনটা কত? এই গোটা সেকশনটা হচ্ছে দিস ইজ, ওকে। এই গোটা সেকশনটা যদি এটা হয় তাহলে আমি কি করব? তাহলে আমি এখন এই অংশটুকুর একটা ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করার চেষ্টা করি তাহলে আমি কি পাবো? সো তাহলে আমি লিখতে পারি এখানে বলো কি লিখতে পারি বলো? Let us suppose it is R, this is W, okay, and let us give it a name C point. So this is MC
and this is v. তো এই পয়েন্ট থেকে যদি আমি এর সমীকরণ দাঁড় করাবার চেষ্টা করি তাহলে আমি কি লিখবো? মোমেন্ট ইকুয়েশন বলো কি হবে? বলো, এটাকে অ্যানালাইসিস করে বলো এমসি এর ভ্যালু কত হবে? এমসি ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি? কত লিখতে পারি এমসি এর ভ্যালু? WC into L by 2 into x minus WC x square by 2. আচ্ছা ঠিক আছে, চলো এইখানে আমি 8টাকে WC দিয়ে রিপ্লেস করে দিই। চলো বলো এটা লেখা যায় কিনা? ফ্রি বডি ডায়াগ্রাম থেকে মোমেন্টের ইকুয়েশনটা কি লেখা যায় এই সিস্টেমের জন্য? তোমাদের কি এই জায়গাটা তো অসুবিধা আছে? শোচনীয়। বলো অর্পিতা, কিছু বুঝতে পারছো? ठीक है। হ্যাঁ सर। ঠিক আছে, ঠিক আছে তো? মোমেন্ট তাহলে সমান করে দিয়েছেন তো দিদিকে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাই তো স্যার? তাহলে মোমেন্ট সমান করেছি। তাহলে এমপি প্লাস এমপি ইন্টু এক্স বাই এল, এই জায়গাটাতে এমসি মানে এটা নর্মাল কন্ডিশনের জন্য আমি এমসি লিখেছি। তো এখন এটা এই জায়গাটাতে আমার প্লাস্টিক হিঞ্জ ডেভেলপড হয়ে গেছে। তো প্লাস্টিক হিঞ্জ যদি এই জায়গাটাতে আমার ডেভেলপ হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি এমসি কে রিপ্লেস করে দেবে এই জায়গাটা, এবং এই পয়েন্ট আমি কি লিখবো? WC ইন্টু L by 2 into x minus WC into x square by 2. ठीक है? আমি এই এমসিটাকে রিপ্লেস করে এমপি প্লাস এমপি ইন্টু এক্স বাই এল কেন লিখলাম? কারণ হচ্ছে এই জায়গাটা আমি ফুললি প্লাস্টিসাইজড হয়ে গেছে সেই অবস্থায় লিখছি, আর আগেরটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আলাদা করে লিখেছিলাম। ঠিক আছে, নাও লেফট হ্যান্ড সাইড কে আমি লিখতে পারি এমপি ইন্টু 1 প্লাস এক্স আপন এল লিখতে পারি, that is equal to WC into L by 2 into x into L minus x। अच्छा ठीक है, चलो डायरेक्ट ना कर दिया, L by 2 into x minus x square by 2 नहीं ना, x minus x না square স্যার, sorry, না স্যার হবে না। x square। चलो ठीक है, सो তাহলে এমপি সমান লিখতে পারি, দেখো তো কি। হ্যাঁ স্যার L/2টা কমন আসছে না, সেটাই বলছি। ও L by 2 আসছে পরেরটাতে এল দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, থ্যাংক ইউ। তাহলে এক কাজ করি, এক্স টাকেই বার করে দিই। হ্যাঁ এক্স টাকে বার করে দিই, এক্স টাকে বার করে দিই, তাহলে দিস ইজ, x/2 কমন নিতে হবে। হ্যাঁ এক্স বাই 2 কমন নিয়ে নিই, তাহলে এল মাইনাস এক্স বাই 2, এল মাইনাস এক্স, তাই তো? এবার ঠিক আছে, এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। সো WC ইন্টু x by 2 into L minus x divided by L plus x or L। তাহলে এখান থেকে এটা লিখতে পারি কিনা দেখো দেখি, L by 2, okay, x into L minus x by L plus x, এটা লিখতে পারি? ঠিক, তাহলে কি বলেছি না, প্লাস্টিক হিঞ্জ ফরমেশনের জন্য আমার কোন জায়গাটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট? যে জায়গাটাতে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্টের বেন্ডিং মোমেন্ট এক্সিস্ট করছে। সো ম্যাক্সিমাম অ্যামাউন্টের বেন্ডিং মোমেন্ট কোথায় এক্সিস্ট করবে? যে জায়গায় এই ভ্যালুটা ম্যাক্সিমাম,
এই যে ব্ল্যাক শেড করে দিয়েছি, এই ভ্যালুটা যে পয়েন্ট আমার ম্যাক্সিমাম সেটাই আমি খুঁজে বার করব। তো বেসিক্যালি আমি কি করব না, এই যে অ্যাকচুয়াল মোমেন্টের ইকুয়েশনটা আমি পেলাম এখানে, সেই মোমেন্টের ইকুয়েশনটা থেকে আমি যদি মোমেন্টের ইকুয়েশনটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই, তাহলেই আমার সেই পোটেনশিয়াল লোকেশনটা পাবো, এই এক্স এর ভ্যালুটা আমি পাবো যে জায়গাটাতে আমার ম্যাক্সিমাম মোমেন্ট অ্যারাইজ করেছে, এবং যে ম্যাক্সিমাম মোমেন্ট অ্যারাইজ করার কারণে সেই জায়গাটাতে আমার প্লাস্টিক হিঞ্জ ফর্মেশন হয়েছে। সো আমি কি করলাম প্র্যাকটিক্যালি না, ডিএমপি আপন ডিএক্স বার করব। ওকে, সো ডব্লিউসি সরি ddx of wc by 2 into l into lx minus x square divided by l plus x। ঠিক আছে, সো এটা ডেরিভেটিভ করো নিয়ে, তাহলে ডেরিভেটিভ যদি করা হয় তাহলে এই জায়গাটাতে কি লেখা যায়, ddx of, ডাইরেক্টলি আমি ডেরিভেটিভটাই করছি, কি লিখবো বলো? তাহলে আমি লিখতে পারি যে তোমার w ইন্টু, ঠিক, সো w ইন্টু wc ইন্টু l বাই 2। সো এখানে ddx কে ভেতরে ঢুকিয়ে দিলাম আমি। ddx কে যদি ভেতরে ঢোকানো হয় তাহলে কি হবে, l প্লাস এক্স ইন্টু l মাইনাস 2x প্লাস, না সরি মাইনাস হবে, মাইনাস l মাইনাস lx মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, ইন্টু কত হবে এখানে 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই l প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, সো এটা ডেরিভেটিভের প্রোডাক্ট আছে এইটা। সো ফাইনালি আমি কি করব না, ডিএমপি ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ হোয়াট, বেসিক্যালি এই গোটা ফ্যাক্টরটা আমার জিরোতে সেট হয়ে যাবে। সো এটাকে যদি আমি জিরোতে সেট করি, এটা তো কনস্ট্যান্ট টার্ম, সো এটা অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে তার জন্য। তাহলে পরে রইলো কি না, এই সমীকরণের ব্র্যাকেটের ভেতরের যে জায়গাটা, দ্যাট ইমপ্লাইজ হোয়াট, দ্যাট ইমপ্লাইজ হচ্ছে মুখ্যত এল প্লাস এক্স ইন্টু এল মাইনাস 2x minus lx minus x square divided by l plus x তার হোল স্কোয়ার is equals to 0। That implies এই জায়গাটা এবার চলে যাবে এর জন্য, সো এটাকেও এলিমিনেট করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। সো ফাইনালি লব অংশটুকুই আমার 0 থাকলো। তাহলে ফাইনালি কি থাকছে, এল স্কোয়ার মাইনাস 2lx মাইনাস 2x square plus lx minus lx plus x square is equals to 0। That implies l square minus 2lx plus x square is equals to 0। And এখান থেকে যদি আমরা, আচ্ছা এত দূর অব্দি ঠিক আছে তো? সো এক্স এর ভ্যালু যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো, শ্রীধরাচার্যের ফর্মুলা অনুযায়ী 2l প্লাস মাইনাস আন্ডার রুট b স্কোয়ার 2l square minus 4ac, 4 into a, that is l square into 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, কত, মাইনাস এক্স স্কোয়ার হবে, এল স্কোয়ার মাইনাস 2lx মাইনাস এক্স স্কোয়ার। l square minus আচ্ছা, 2l minus 2x square হবে না? থ্যাংক ইউ, মাইনাস 2x মাইনাস x square, হ্যাঁ। তাহলে মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে শ্রীধরাচার্যের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কি হবে, কত আসছে, প্লাস 2l so 4l square 2l square b square minus 4l square 4ac। আর কোথাও গন্ডগোল করেছি কিনা একবার দেখো দেখি।
এক্স এর ভ্যালু কত আসছে দেখো তো। সি ধরো আচার্য যখন এক্স ওভার লিখছে ওটা -12 হবে না? কোনটা? ওই আপনি মুছে দিলেন ওটা, মানে আগে লিখেছিলেন +12 লিখেছিলেন, ওটা -12 হবে না? মানে মাইনাস বি প্লাস মাইনাস দুটো বি স্কোয়ার মাইনাস 4ac। এই এক্সপ্রেশনটা ঠিক আছে এবারে? এই এক্সপ্রেশনটা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। তো এক্স এর ভ্যালু কত দাঁড়ায়? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই তো? এক্সপ্রেশনে গন্ডগোল আছে, দাও দাও, এক্সপ্রেশনটাই মনে হয় গন্ডগোল হয়েছে। নিচের দিকে নামান দিই। উম স্যার ওটা -L L বলো কি বলছো, কোথায় ভুল করেছি বলো। স্যার ভি স্কোয়ার যেখানে হবে -L² হয়ে গেছে। ভি আর কোন জায়গাটাতে? এইখানে ডেরিভেটিভে গন্ডগোল করেছি। হেল্প, স্যার একটু নিচে নামান। এই অবস্থা, আর একটু নিচে। স্যার শ্রীধর আচার্য সূত্রখান্ডা। শ্রীধর আচার্যের সূত্রে কি গন্ডগোল করলাম এখানে? তো কি গন্ডগোল হয়েছে ভাই? এটা 3l² হবে নাকি? ও, স্যার এল স্কোয়ার জায়গাতে মাইনাস। l² এর জায়গাতে আপনাকে বললাম -L² হয়ে গেছে। মাইনাস এল মাইনাস, স্কোয়ার। হ্যাঁ তো -l² হয়ে, ও আচ্ছা আচ্ছা, এই না তো ওটা ঠিকই আছে, Minus- ওখানে তো মাইনাস কমন নিয়েছেন বলে -L² এসছে। হুম, স্যার 4ac জায়গায় একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। হ্যাঁ স্যার +4l হবে। হ্যাঁ স্যার এটা প্লাস হবে, প্লাস রুট ওভার আন্ডারে আরে প্লাস হবে। সরি 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 সরি, ছি ছি ছি, তাই ভাবছি এটা তো কি এল স্কোয়ার হবে না, এল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে অল টুগেদার আসছে √8l² মাইনাস মাইনাস প্লাস, থ্যাংক ইউ। সো অল টুগেদার 2, ঠিক আছে। সো এটা কত হলো? -2l প্লাস 2√2 ইন্টু এল, ঠিক? তাহলে এলটা ডিভাইডেড বাই 2, তাহলে কি হলো না, এল কে কমন নিয়ে নিলাম, আর 2 2 বাদ চলে গেল, মানে কেটে গেল। সো 1 মাইনাস, দাঁড়াও একবারেই করে দেওয়া যাক এটা, ইজ ইকুয়ালস টু, কেটে গেল তো 0.414l। হ্যাঁ দেখো এটা আসবে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এবারে এবার এক্স এর ভ্যালু আমরা বার করলাম যে 0.414l হলো। তাহলে এবারে ফর দিস পার্টিকুলার 0.414l যদি আমি এম্পিয়ার এক্সপ্রেশনটাতে এই ভ্যালুটা পুট করি, এম্পিয়ার এক্সপ্রেশন কি ছিল? WC/2 ইন্টু এল ডিভাইডেড বাই এক্স, এই সরি ইন্টু এক্স মাইনাস ইন্টু এল মাইনাস এক্স আপন এল প্লাস এক্স। ওকে, এটা ছিল আমার এম্পিয়ার এক্সপ্রেশন। সো এম্পিয়ার ভ্যালু কত আসছে? যদি এক্স এর ভ্যালু 0.414 পুট করি, দেন ইট ইজ কামিং WC/2 ইন্টু 0.41, ও সরি এল তো রয়েই গেছে, অসুবিধা কিছু নাই। সো এল থাকলো, এক্স এর ভ্যালু হলো 0.414
ইন্টু এল মাইনাস এক্স মানে হচ্ছে L minus 0.414 L divided by L plus 0.414 L, ঠিক? তো পুরো নিচে L কেটে যাবে আর এখানে শুধু L থাকবে, then how much it is coming, WC by 2 into L into 0.414 into 1 minus 0.414 divided by 1 plus 0.414. ওকে, সো কাটাকুটি করো, কত আসছে বলো? হ্যাঁ বলো। উপরে একটা এল থাকবে, মানে এক্স এর জায়গায় যখন মানটা বসাচ্ছে লবে তখন 0.414 এল হবে ব্র্যাকেটের বাইরে। বলো তাহলে কত স্যার আসছে এক্স এর ভ্যালু? ভ্যালু তো এক্স এর ভ্যালু তো 0.414 এল, তো কত এলো আলটিমেটলি ভ্যালু কত এসছে বলো? ক্যালকুলেটর প্রেস করো, বলো কত আসছে। আমার এলো 0.0857 WCL স্কোয়ার, স্যার 0.686। ঠিক আছে। নাও সো এখান থেকে যদি আমরা WC বার করি, দেন WC কত আসছে? এখান থেকে যদি আমরা WC বার করি তাহলে WC কত আসছে? WC is equals to small WC into L, that is equal to কত আসবে? MP upon 0.0857 into L. So 1 by 0.0857 কত হয়? 11.66 MP by L. তো এটা এলো আমার অ্যান্সার। তোমাদের কি এলো দেখো? স্যার আগে একটা 0.6864 WL স্কয়ার বাই 8। এক সেকেন্ড দাও, কত আসছে বলো? 0.6864 WL স্কয়ার বাই 8। আচ্ছা ঠিক আছে, আপনারটা 8টা আমি ডিভাইড করলে ওটা আসছে 0.0857। ঠিক আছে ঠিক আছে। আসছে তো? হ্যাঁ ঠিক, ঠিক আছে। সো WC is equals to 11.66 MP upon L. সো এটা হলো আমার থার্ড ক্যাটাগরি। সো ফাইনালি এই তিনটে এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। তো এইবারে আমরা মুভ করব কি বলে ওটাকে, তো প্লাস্টিক হিঞ্জ রিলেটেড যাবতীয় ইস্যু যা যা ছিল সেগুলো নিয়ে আলোচনা হলো। এবারে একটা জিনিস আমি জাস্ট স্টেটমেন্টটা বলে ছাড়বো, সেটা হলো যে তোমার কাইনেমেটিক থিওরেমের মেন স্টেটমেন্টটা কি। সো কাইনেমেটিক থিওরেমের মেন স্টেটমেন্ট, যেটা আগের দিন আমি বলিনি, অর্ধেকটা করে ছেড়ে দিয়েছিলাম, এক্সাম্পল আর বিশেষ দেখছি না বিকজ ইট ইজ বিয়ন্ড ইউর স্কোপ হয়ে যাবে কাইনেমেটিক থিওরেম। সো কাইনেমেটিক থিওরেম হচ্ছে, এটাকে আরেকটা নাম হচ্ছে অলসো নোন অ্যাজ আপার বাউন্ড থিওরেম। সো আপার বাউন্ড থিওরেম, okay, so what is it? Now for a given structural system, and load arrangements, value of load corresponding to any assumed mechanism, কি ব্যাপারটা আমি বলছি একবার, assumed mechanism will be either equal to or greater than WC. Okay, will be equal to or greater than WC. WC is the collapse load. তো ব্যাপারটা কি হচ্ছে,
সে ফর এক্সাম্পল ধরো ধরো তর্কের খাতিরে দিস ইজ মাই স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? সো দিস ইজ মাই স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। সো এইখানে একটা লোড পড়েছে, এইখানে আরেকটা লোড পড়েছে, ঠিক আছে? সো এই লোডটা হচ্ছে 2p, এই লোডটা হচ্ছে p। সে ফর এক্সাম্পল দিস ইজ l, দিস ইজ l and this is l. So under this loading condition, so এই যে সিস্টেমটা রয়েছে আমার কাছে, সো আমার নাম্বার অফ ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত? ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 2, এই হ্যাঁ 2, তাই তো? টু হবে না 1 হবে বলো? ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত হবে? 2 হবে না 1 হবে? ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত হবে? 2 হবে না 1 হবে? একটু আগেই তো বললাম স্যার 1 1 হবে। হবে, একটু আগেই তো ব্যাখ্যা করলাম 1 হবে। ওকে, সো 1 হলো। তাহলে না মেকানিজম ফর্ম করতে গেলে কটা আমার প্লাস্টিক হিঞ্জ দরকার স্যার? 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2, দুটো দরকার, ঠিক আছে? তাহলে এবার কোন কোন দুটো পসিবল কেস হতে পারে? এক নম্বর পসিবল কেস এইখানে একটা হলো, আর কোথায় হলো? আর এইখানে একটা হলো, হতে পারে। সো আমি জাস্ট স্ট্রাকচার গুলো কোলাপসে কি রকম দেখতে লাগবে সেরকম জাস্ট আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? সো হিয়ার 1, ওকে, হিয়ার অ্যানাদার, ওকে, দিস ইজ মাই ফাইনাল। দিস ইজ ওয়ান ফর পসিবিলিটি। সেকেন্ড পসিবিলিটি কি? এইখানে হচ্ছে আর এইখানে হচ্ছে, দেখা যাক কি। সো লেট আস সাপোজ এইখানে একটা ফরমেশন হয়েছে আর এই লোডিং এর আন্ডারে একটা ফরমেশন হয়েছে। দিস ইজ ওয়ান এন্ড দিস ইজ ওয়ান। ওকে, থার্ড পসিবিলিটি কি? থার্ড পসিবিলিটি হচ্ছে সাপোর্টে হয়নি, বাট যে লোডিং দুটো আছে সেই লোডিং দুটোতে হয়েছে। So third possibility is this much. Okay. So এই তিনটে কেসই কিন্তু আমার মেকানিজমের জন্য পসিবল পোটেনশিয়াল ক্যান্ডিডেট। ওকে, আমার টার্গেট হচ্ছে দুটো প্লাস্টিক হিঞ্জ ফরমেশন। সেই দুটো প্লাস্টিক হিঞ্জ এর জন্য আমার কাছে তিনটে অপশন আছে, একটা, দুটো, তিনটে, পয়েন্ট এ, বি, সি, ডি। সো পয়েন্ট এ, বি, সি এই তিনটে পয়েন্টই আমার পসিবল প্লাস্টিক হিঞ্জের লোকেশন। সো আমি যে কোনো দুটো, এই তিনটের মধ্যে কম্বিনেশনে যে কোনো দুটোতে যদি হয়ে যায় তাহলে তার করেসপন্ডিং সেটাই আমার একটা মেকানিজম। এবার আমাকে কি করতে হবে না, আমি এখানে কি বলেছি না, ফর এ গিভেন লোডিং অ্যারেঞ্জমেন্ট উই নিড টু চুজ আ সুইটেবল মেকানিজম। সো দ্য মেকানিজম ইজ ফার্স্ট অ্যাসিউমড। প্রথমে আমাকে অ্যাজিউম করে নিতে হবে হোয়াট আর দ্য পসিবল মেকানিজমস, এবং সেই পসিবল মেকানিজমের রেসপেক্টে আমরা বার করব WC1, এর এগেনস্টে ধরো বেরোলো WC2, এর এগেনস্টে বেরোলো WC3। সো তিনটে অ্যাসিউমড মেকানিজমের এগেনস্টে যে ক্রিটিক্যাল লোড গুলো আমরা বার করি তাদের মধ্যে যেটা আমার মিনিমাম হবে সেটাই হচ্ছে আমার ফাইনালি আলটিমেট কোলাপস লোড। এই তিনটে পসিবল মেকানিজমের রেসপেক্টে তিনটে ডিফারেন্ট কোলাপস লোড বেরোবে, WC1, WC2 এন্ড WC3, তিনটে ডিফারেন্ট ভ্যালু আসবে। সো তিনটে ডিফারেন্ট ভ্যালুর জন্য যেটা মিনিমাম হবে দ্যাট উইল বি মাই কাইনেমেটিক থিওরি। অ্যাজ পার দ্য কাইনেমেটিক থিওরি আমার কি হবে না, আমার কোলাপস লোড হবে। সো কাইনেমেটিক থিওরি আর ইয়েতে কি বলে স্ট্যাটিক থিওরি, এই দুটোর মধ্যে একটাই পার্থক্যটা কি, দুটোই একই ভ্যালু দেবে, বাট এইখানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে কোনো কাজ নেই। এখানে আমায় কোন কোন পোটেনশিয়াল লোকেশনে প্লাস্টিক হিঞ্জ ডেভেলপ করবে সেটার অ্যানালিসিস করতে হবে, যেটার একটা উদাহরণ আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো বাট নর্মালি স্ট্যাটিক থিওরেমের ক্ষেত্রে আমার কাছে কি দরকার না, স্ট্যাটিক থিওরেমে আমাকে গোটা সিস্টেমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে জানতে হবে। সো বোথ ওয়ে প্রবলেম, ঠিক আছে? কারণ এখানে যদি আমি ধরো কোনো একটা মেকানিজম মিস করে যাই,
ধরো আমি এই মেকানিজমটাকে মিস করে গেলাম, স্কিপ করে গেলাম সামহাউ, এবং আমার কাছে আমার এই WC1 এন্ড WC2 এই দুটো ভ্যালু আমি পেয়েছি, তাহলে তাদের মধ্যে যেটা লোয়ার সেটাকে আমি চুজ করে নেবো। বাট অ্যাকচুয়ালি হয়তো এই মেকানিজমটা দেখলে ধরা যেত হয়তো WC এর একটা রোল ছিল। সো ইফ আই স্কিপ এনি মেকানিজম দেন আই মে কমিট আ মিস্টেক। ওকে, সো দেয়ার ইজ এ চান্স। আর স্ট্যাটিক থিওরেমে তো ওই প্রবলেমটা রয়েইছে যে স্ট্যাটিক্যালি বেন্ডিং ইনডিটারমিনেট সেকশনের বেন্ডিং মোমেন্ট আঁকাটা জরুরি। এনিওয়ে, সো wait. No, তোমাদের যদি মনে থাকে যে আমরা আইএস কোডে বলেছিলাম যে কি বলে একটা স্ট্রাকচারকে মোটামুটি আমাদের আইএস কোডে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সো 3টে ক্যাটাগরিতে যদি ভাগ করা হয়, কি কি? ক্লাস 1 और प्लास्टिक, क्लास 1 और प्लास्टिक, क्लास 2 और कॉम्पैक्ट, और क्लास 3 और सेमी कॉम्पैक्ट, ঠিক আছে? এবং 4 নম্বর ক্যাটাগরিটা যেটা এখানে লেখা হয়নি সেটা হচ্ছে স্লেন্ডার সেকশন আর ক্লাস 4 সেকশন। ক্লাস 4 সেকশন আমরা নরমালি ইউজ করি না। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা একটা মেটেরিয়াল যেটাকে যেটার প্লাস্টিক লিমিট অ্যানালিসিস, সরি, যেটাতে আলটিমেট স্ট্রেংথ অ্যানালিসিসে আমরা কি করেছি না, সেটার প্রত্যেকটা ফাইবারকে ফাইনালি প্লাস্টিসাইজড করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা মেম্বারকে আমরা ফাইনালি প্লাস্টিসাইজ সেকশন অবধি নিয়ে গেছি। What is referred to as plasticized section? তো প্লাস্টিসাইজড সেকশন অবধি রিচ করিয়েছি। বাট এখানে একটা পসিবিলিটি আছে যে আমার সেকশনটা হয়তো ফুললি প্লাস্টিক লিমিট অবধি রিচ করতেই পারলো না, তার আগেই আমার মেম্বারটা ভেঙে গেল, সেরকম একটা পসিবিলিটি অ্যারাইজ করে। তো সেক্ষেত্রে আমার মেম্বারের ক্ষমতা ছিল, বাট আমার সেই জিনিসটা অবধি আমি সিস্টেমটাকে নিয়েই যেতে পারলাম না, হেন্স উই হ্যাভ আ ট্রিমেন্ডাস প্রবলেম। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা লোকাল বাকলিং এর কনসিডারেশন আনি, অর্থাৎ লোকালি মেম্বারটা ফেল করে গেছে কিনা সেইটা নিয়ে আমরা আলোচনা করি। ওকে, সো এই কনটেক্সটে আমরা দেখেছিলাম যে লোকাল বাকলিং এর কি কি ঘটনা ঘটে থাকে এবং লোকাল বাকলিং এ যা যা ঘটনা ঘটে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা সেকশনকে ইন্টারনাল কি বলে সেকশনে কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করেছিলাম। সেই রেস্ট্রিকশন গুলোর মধ্যে ছিল BF/T অ্যান্ড D/TW, এই রেশিও গুলোকে আমরা ফিক্স করেছিলাম এবং সেই রেশিও গুলোর ভিত্তিতে আমরা মূলত বেন্ডিং অ্যাকশনের জন্য কোথায় কতটা পরিমাণে স্ট্রেস ডেভেলপড হয়, সরি, একটা পার্টিকুলার সার্টেন ভ্যালু ছিল, সেই ভ্যালুর রেসপেক্টে আমরা সেকশনে ক্লাসিফাই করেছিলাম। এগুলো অলরেডি আমাদের দেখা হয়ে গিয়েছে। এবারে মুখ্যত আমরা যে জায়গাটাতে ফোকাস করব সেটা হচ্ছে যে এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটার বেসিস কি। সেটার বেসিস হলো আমরা যদি একটা মুভমেন্টের সঙ্গে থিটা অর্থাৎ রোটেশনের একটা যদি গ্রাফ প্লট করি, ঠিক আছে, মোমেন্টের সঙ্গে যদি আমরা থিটার একটা গ্রাফ প্লট করি, এটা কিন্তু পি ডেল্টা কার্ভ নয়, প্রথমত এটা আমি খেয়াল রাখার জন্য বলছি। যদি মোমেন্ট ভার্সেস থিটার একটা গ্রাফ প্লট করি তাহলে আমরা দেখব যে যদি প্লাস্টিক সেকশন হয়, অর্থাৎ যদি প্লাস্টিক সেকশন বলতে ক্লাস 1 সেকশন, দিস ইজ মাই প্লাস্টিক সেকশন হয়, তাহলে আমার ফুল প্লাস্টিক ক্যাপাসিটি সেই মেম্বারে ডেভেলপ করতে পারবে। অর্থাৎ কি বলতে চাইছি আমি এখানে, যে কোনো মেম্বারের যদি সেকশনাল প্রপার্টি প্রপার না হয় তাহলে সেই মেম্বারের প্লাস্টিক লিমিট রিচ করার কথা, অর্থাৎ প্লাস্টিক জোন অব্দি অপারেট করার কথা এবং এমপি ভ্যালু ফুললি ডেভেলপড হওয়ার কথা। কিন্তু রিয়ালিটিতে কি দেখা যায়? রিয়ালিটিতে দেখা যায় বিকজ অফ ফরমেশন, বিকজ অফ আদার রিজনস অর কি বলবো ওটাকে, লোকাল বাকলিং, বিকজ অফ লোকাল বাকলিং সেকশনটা নিজের ফুল ক্যাপাসিটি অবধি মোমেন্ট ডেভেলপই করাতে পারলো না, তার আগেই সেটা ফেলড হয়ে গেল। ঠিক আছে, তো যে সমস্ত সেকশনে নিজের ফুল এন্ড ফাইনাল স্ট্রেংথ নিজের সেকশনটা ইউজ করতে পারে,
these sections are called fully plastic sections. ঠিক আছে, অর্থাৎ যেখানে ফুললি প্লাস্টিক মুভমেন্ট ডেভেলপ হওয়ার কথা ছিল, যেটা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালিও সেটা হচ্ছে, সেই রকম সেকশন হচ্ছে বেসিক্যালি ক্লাস 1 আর প্লাস্টিক সেকশন। তো এটাকে আমরা কিভাবে ব্যাপারটাকে দেখাই না, এক নম্বর হচ্ছে থিটা 1 হচ্ছে আমার রোটেশন ক্যাপাসিটি, এন্ড থিটা 1 রোটেশন ক্যাপাসিটি বলতে যে আমার ম্যাক্সিমাম তোমার সরি থিটা 1 রোটেশন ক্যাপাসিটি মানে হচ্ছে তোমার যখন আমার ম্যাক্সিমাম এক্সট্রিম ফাইবার যেটা আছে, সেই এক্সট্রিম ফাইবারটা যখন ইল্ড হয়ে গেছে, সেই অবস্থায় আমার বিমে কতটা রোটেশন প্রডিউসড হয়েছে। আমার যখন বেন্ডিং স্ট্রেসের ফলে আমার আলটিমেট এক্সট্রিম ফাইবার গুলোতে যতটা পরিমাণের ইল্ড স্ট্রেস ডেভেলপ হওয়ার কথা, সেই ইল্ড স্ট্রেস ডেভেলপ হয়ে যাওয়ার সময় কতটা মোমেন্ট জেনারেট হয়েছে এবং সেই সময় কতটা রোটেশন ক্যাপাসিটি হয়েছে, সেটার পরিমাপক হচ্ছে থিটা 1, দ্যাট ইজ দ্য রোটেশন ক্যাপাসিটি, দ্যাট ইজ প্রিসাইজলি কলিং যে রোটেশন when the extreme fiber reaches yield stress. ওকে, সেই সময় আমার সেকশনটা কতটা রোটেট করেছে, দিস ইজ রিফ্লেক্টেড ইন টার্মস অফ রোটেশন ক্যাপাসিটি। এবং সেই রোটেশন ক্যাপাসিটি যখন আমার সেকশন ফুললি প্লাস্টিসাইজড হয়ে গেছে, সেই সময় আমার কতটা রোটেশন হয়েছে, সেই রোটেশনের ভিত্তিতে আমরা ডিসাইড করব সেকশনটা প্লাস্টিক না সেমি কম্প্যাক্ট। যদি দেখা যায় যখন আমার এন্টায়ার সেকশনটা ফুললি প্লাস্টিসাইজড, সেই সময় আমার যে রোটেশন হয়েছে, সেই রোটেশনটা হচ্ছে আমার যে সময়ে এক্সট্রিম ফাইবার, অনলি দ্য এক্সট্রিম ফাইবার গট ইল্ডেড, সেই সময় যতটা রোটেশন ছিল তার 6 গুণের থেকেও বেশি, তাহলে আমি বলবো যে সেই সেকশনটা হচ্ছে মুখ্যত আমার প্লাস্টিক সেকশন। ওকে, সো যখন ফুললি প্লাস্টিক সেকশন হয়, ডেভেলপড হয়, তখন আমার প্রত্যেকটা ফাইবারের প্রত্যেকটা ক্রস সেকশনের প্রত্যেকটা ফাইবারই আমার ফুললি ইল্ড হয়ে যায়, কমপ্লিটলি ইল্ড হয়ে যায়, হেন্স ইট ইজ কল্ড প্লাস্টিক সেকশন। এবং এই প্লাস্টিক সেকশনে আমার ক্রস সেকশন নিজের এমপি ভ্যালু অব্দি রিচ করতে পারে। ওয়ারাজ কি হয় না, যদি আমার সেকশনে প্রত্যেকটা ফাইবার, ক্রস সেকশনের প্রতিটা ফাইবার যদি আমার ইল্ড অব্দি পৌঁছায়, তাহলে আমরা সেটাকে ক্লাস 2 সেকশনের ক্যাটাগরিতে রাখবো, যদি সেই সময়ে রোটেশন, আমার যেটা রোটেশন ক্যাপাসিটি, অর্থাৎ যখন এক্সট্রিম ফাইবার ইল্ড হয়েছে, শুধুমাত্র এক্সট্রিম ফাইবার ইল্ড হয়েছে, সেই সময়ে যা রোটেশন ছিল তার থেকে যখন আমার এন্টায়ার ক্রস সেকশন যখন ফুললি প্লাস্টিসাইজড হয়ে গেছে, সেই সময় যে রোটেশন আছে, সেই রোটেশনের যদি মাত্র 6 গুণের থেকে যদি কম হয়, দেন ইট ইজ কল্ড সেমি কম্প্যাক্ট সেকশন। সো কম্প্যাক্ট সেকশন। সো ইন আদার ওয়ার্ডস আমি বলতে পারি যে প্লাস্টিক সেকশন ইজ দ্য ওয়ান যেটা আমার ফুল ফ্লেজেডলি নিজের প্রত্যেকটা ফাইবারকে প্লাস্টিসাইজড করে দিতে পারবে এবং নিজের ফুল ক্যাপাসিটিকে রিচ করতে পারবে। কম্প্যাক্ট সেকশন ইজ দ্যাট সেকশন যে আমার নিজের ফাইবার প্রত্যেকটাকে রিচ করতেই পারবে, স্বাভাবিকভাবেই রিচ করতে পারবে, এবং সেই সঙ্গে বাট এর একটাই রেস্ট্রিকশনস কি, রেস্ট্রিকশনস হচ্ছে নিজের ফুললি মুভমেন্টের রোটেশন দেখাতে পারবে না। এন্ড দ্য থার্ড ক্যাটাগরি ইজ দ্যাট সেমি কম্প্যাক্ট সেকশন। সেমি কম্প্যাক্ট সেকশন কি না, এমন একটা সেকশন যেখানে প্রায়র টু রিচ দ্য ইল্ড ভ্যালু, যখন জাস্ট ইল্ড ভ্যালুকে রিচ করেছে, জাস্ট সেই রকম সময়ে এই সেকশনটা ফেল করে গেছে বিকজ অফ দ্য লোকাল বাকলিং ইস্যুস। ওকে, সো এই সেমি কম্প্যাক্ট যে সেকশন গুলো রয়েছে, সেই সেমি কম্প্যাক্ট সেকশনে আমার প্রত্যেকটা ফাইবার ইল্ড অব্দি যেতে পারবে না, তার আগেই আমার সেকশনটা ফেল করে যাবে বা বিমটা ফেল করে যাবে বিকজ অফ দ্য লোকাল বাকলিং ইস্যুস। ওকে, সো সেমি কম্প্যাক্ট সেকশন ইজ ক্লাস 3 ক্যাটাগরি সেকশন ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। সো আমরা যে প্লাস্টিক সেকশনের অ্যানালিসিস, প্লাস্টিক মোমেন্ট বা প্লাস্টিক হিঞ্জ ফরমেশন এইসব নিয়ে আলোচনা করলাম, সেটা মুখ্যত ভ্যালিড হচ্ছে প্লাস্টিক সেকশন এন্ড কম্প্যাক্ট সেকশন, সেকশন 1 এন্ড সেকশন 2 এর জন্য। সেকশন 3 তে এই জিনিসটা পুরোটাই অ্যাকচুয়ালি থিওরি হিসেবেই থাকবে। কেন থিওরি হিসেবে থাকবে? কারণ হচ্ছে the member will fail itself due to local buckling issue. Okay, so the semi compact or the class 3 will never reach fully plasticized section, and slender section, that is class 4 section, that is not recommended. সেই টাইপের সেকশন গুলোতে কি হয় না, এইখানে prior to reach the yield stress of the cross sectional fiber, the member fails by local buckling. Okay, so
যদি আমি খুব কমন সেন্সিক্যাল কথাই বলি তাহলে হচ্ছে প্লাস্টিক সেকশন এর রোটেশনাল ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ওকে, কম্প্যাক্ট সেকশনের রোটেশনাল ক্যাপাসিটি ইজ মডারেট, ইলাস্টিক সেকশনের রোটেশনাল ক্যাপাসিটি নেই, এন্ড স্লেন্ডার সেকশনের রোটেশনাল ক্যাপাসিটিও নেই, বিশেষ নেই। ওকে, এবারে এই বিষয়টাকে যদি আমি আরো অন্যভাবে বলি যে তোমাদের একটা জিনিস ভাবো তোমরা, ওকে, আচ্ছা ভিজিবল তো এখানে? স্যার বলো। স্যার ওই আপনি 6 টাইমস একবার বললেন না কম্প্যাক্ট সেকশনের সময়, ওই জায়গাটা বলে দেবেন। এই জায়গাটা আরেকবার ব্যাখ্যা করছি, দেখো। আচ্ছা স্যার। ধরো এটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম। নাও এখানে আমার কোনো একটা লোডিং আছে, ঠিক আছে, সো কোনো একটা লোডিং এর জন্য আমার এই বিমটা ডিফ্লেক্টেড হতে পারে ইন মেনি শেপ। ওকে, দিস ইজ ওয়ান পসিবিলিটি। ওকে, নাও এবারে এই যে আমার লোডটা পড়েছে পি, এই লোডটাকে আমি কি করলাম, একটু বাড়ালাম। সো আমি আর একটু বাড়ালাম, নিয়ে বাড়িয়ে কি করলাম, P1 করলাম, ঠিক আছে। তো এই P1 কন্ডিশনে আমার ডিফ্লেকশনটা কি হবে, ধরে নিলাম আমার মেটেরিয়াল ফেল করলো না, আমার কমপ্লিট এক্সস্টন হয়নি এবং এমপি এখনো রিচ করেনি, ঠিক আছে, তাহলে কি হবে, এই অতিরিক্ত লোড বাড়ানোর জন্য সার্টেনলি এর ডিফ্লেকশন যেটা ছিল ডেল্টা, সেই ভ্যালুটা আরো বাড়বে তো? হ্যাঁ স্যার। সো বাড়লো, নাও ইট রিচেস ডেল্টা 1, ঠিক। আচ্ছা, আমি লোডটা আরেকটু বাড়িয়ে, ধরো আমি লোডটা বাড়িয়ে P2 করলাম, ঠিক আছে, তাহলে আমার ডিফ্লেকশন এবং মেটেরিয়াল প্রোভাইডেড এখনো ক্রস সেকশনের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ফুললি প্লাস্টিসাইজড হয়নি, ঠিক আছে, ইল্ড স্ট্রেস এখনো পুরো প্রত্যেকটা মেম্বার রিচ করেনি, তাহলে আমার কি দেখতে পাবো, আরো রোটেশন হলো, ঠিক না? তো প্রথম কেসে যে থিটাটা আমি পেয়েছিলাম দ্যাট থিটা 1, এবং ফাইনালি যে থিটাটা আমি পেলাম দ্যাট থিটা ইজ মাই থিটা 2। ওকে, সো আই এম টকিং অ্যাবাউট এইখানে যে থিটাটার কথা আমি বলছি, তো এমন একটা স্টেজের থিটার কথা বলছি যখন, যে সময়ে আমার যে পয়েন্টে প্লাস্টিক হিঞ্জ ফরমেশন হওয়ার কথা বা ক্রিটিক্যাল লোকেশনে, যখন আমার বেন্ডিং স্ট্রেসের ভ্যালুটা এক্সট্রিম ফাইবারে কত রিচ করেছে, তখন রিচ করেছে আমার হচ্ছে সিগমা ওয়াই রিচ করে গেছে, ঠিক আছে। সেই সময়ে যত আমার রোটেশনটা পেয়েছি আমি, দ্যাট ইজ মাই রোটেশন ক্যাপাসিটি। সো থিটা 1 যে গ্রাফটা আমরা দেখছিলাম সেখানে যে থিটা 1 সেটা। এইবারে ধরো আরো আমি লোড বাড়ালাম, ঠিক আছে, সো এটাকে আমি রিমুভ করে দিই, আমি আরো লোড বাড়ালাম, নিয়ে লোড বাড়িয়ে কত করলাম, আমি ধরো P4 গেলাম। তো স্বাভাবিকভাবে যেটা আগে ছিল আমার ডিফ্লেকশন তার থেকেও বেশি হবে এবারে, ঠিক না? তো আমার ডিফ্লেকশন তার থেকেও এবারে বেশি হলো, কিন্তু মাইন্ডেড বিম এখনো কিন্তু ফেল করেনি। সো এইভাবে যদি আমি ব্যাপারটাকে ভাবতে থাকি ক্রমাগত, তাহলে এমন একটা সময় অবধি যাবে, তার মানে মূলত কি হচ্ছে, যত আমি লোড বাড়াচ্ছি তত আমার এই সাইডে যে ট্যানজেন্ট আমি ইনিশিয়াল পজিশনের সঙ্গে যে ট্যানজেন্টটা আঁকছি, তার মানে কি, এটাই তো মূলত আমার রোটেশন, সো এই রোটেশনের ভ্যালুটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি বাড়তেই থাকছে। তার মানে তুমি ভাবো যে একটা দড়ি আছে বা তার আছে, সেই তার দুটো দুপ্রান্তে বাঁধা, মাঝখানে তুমি লোড দিয়ে দিয়ে যত দূর অব্দি যেতে চাও, ঠিক আছে, সেই কার্টুনের ছোটবেলাকার জিনিসগুলোর মতো, যে অনেক দূর একবারে তুমি নিয়ে যাও, নিয়ে যেতে আসবে এই জিনিসটা এমনি টাইপের হয়ে যাও, ঠিক আছে। সো দিস ইজ বেসিক্যালি রোটেশন। সো প্লাস্টিক সেকশন থিওরিটিক্যালি কি বলছে না, যখন আমার এক্সট্রিম ফাইবারে সিগমা ওয়াই ডেভেলপ করে গেছে, সেই সময় যা রোটেশন আমি পেয়েছি, যখন আমার এন্টায়ার সেকশন এই স্টেজ থেকে কনভার্ট হয়ে গিয়ে আমার এইরকম টাইপের হয়ে গেছে, অর্থাৎ আমার প্রত্যেকটা মেম্বারের যে ফাইবার প্রত্যেকটা ইল্ড হয়ে গেছে, সেই সময়ে আমার যত আমি রোটেশন পাচ্ছি, সেই রোটেশনটা আগের রোটেশনের 6 টাইমের থেকেও যদি বেশি হয়, তাহলে সেই সেকশনটাকে আমি কি বলবো, প্লাস্টিক সেকশন। অর্থাৎ আমি ইনডাইরেক্টলি এটাই বলছি, দ্য সেকশন হ্যাভিং ইনফাইনাইট রোটেশন, থিওরিটিক্যালি যদি আমি বলতে চাই, হিউজ ভ্যালু, মানে ও অনেকটা সময় দিচ্ছে তোমাকে, তাই না? ইট হ্যাজ এনাফ ductility are measured in terms of two response. Number one is so ductility আমি যদি বলি, so
সো ডাক্টিলিটি কোনো প্রপার্টির যে ডাক্টিলিটি বলি না, সেই ডাক্টিলিটিটা মূলত দুটো ক্যাটাগরিতে একটা সিস্টেমের ক্ষেত্রে মেজার করা হয়, ইন টার্মস অফ ডিফ্লেকশন, ওকে, এন্ড সেকেন্ড ইজ টার্মস অফ রোটেশন, জয়েন্ট রোটেশন, ওকে, জয়েন্ট রোটেশন। জয়েন্ট রোটেশন ইজ হোয়াট? জয়েন্ট রোটেশন হচ্ছে মূলত, এটা ধরো আমার কলাম, ঠিক আছে, এই কলামের সঙ্গে আমার বিমটা রয়েছে। সো ইনিশিয়ালি দ্য অ্যাঙ্গেল ফর্মড হিয়ার, ইনিশিয়ালি দ্য অ্যাঙ্গেল ফর্মড হিয়ার ইজ 90 ডিগ্রি, ঠিক? সো ইনিশিয়ালি যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে, then I need to provide ductility of that particular joint such that এই জয়েন্টের ইন্টিগ্রিটিটা বা মনোলিথিসিটিটা নষ্ট না হয়। কারণ স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আমি কখনো এটা এক্সপেক্ট করতে পারি না এখান থেকে রড গেল এবং দুটো রড পরস্পরের সঙ্গে একটা মেস তৈরি করে আমি সেই জায়গাটাকে কংক্রিট দিয়ে জমিয়ে দিলাম। তো স্টিল স্ট্রাকচারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার একে অপরের সঙ্গে জয়েন্ট হয়, আইদার ইন টার্মস অফ ওয়েল্ড অর ভায়া বোল্টিং, ঠিক? সো ডাক্টিলিটি ইজ অলসো চেকড এগেনস্ট জয়েন্ট রোটেশন। হ্যাঁ, এবারে সুব্রকমল যে কোশ্চেনটা করছিল সেটা বলো। স্যার ওই যে 6 টাইমস এর কথাটা বলেন তখন সেটা বুঝতে পারিনি। 6 টাইমের এখন ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। মানে ফিজিক্যালি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছো তো কি বলতে চাইছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার ওই ইল স্ট্রেস যেটা এসেছিল তো ওখান থেকে একদম প্লাস্টিক প্লাস্টিক সেকশন হতে গেলে ওর মানে ওর যে লোডটা পড়ছিল সেটা 6 টাইমস হবে ওখানে যেতে। না 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 না, আমি সেটা বলিনি। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে প্লাস্টিক সেকশন আমার লোড বৃদ্ধি করতে করতে যখন এমন একটা লোডিং কন্ডিশনে আমি আছি যে অবস্থায় মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বা বেন্ডিং মোমেন্ট স্ট্রাকচারে যে বেন্ডিং মোমেন্ট অ্যারাইজ করেছে সেই বেন্ডিং মোমেন্টের জন্য বেন্ডিং স্ট্রেস অন দ্য এক্সট্রিম ফাইবার, বেন্ডিং স্ট্রেস অন দ্য এক্সট্রিম ফাইবার রিচেস দ্য ইল্ড স্ট্রেস অনলি, সেই অবস্থায় আমার ওই পয়েন্টে যত রোটেশন ছিল, যখন আমার লোড বৃদ্ধি করতে করতে এমন একটা সিচুয়েশনে চলে গেছি যে সময় আমার সেই ক্রস সেকশনের প্রত্যেকটা এলিমেন্ট কমপ্লিটলি ইল্ড করে গেছে, অর্থাৎ আমার ক্রস সেকশনটা ফুললি প্লাস্টিসাইজড হয়ে গেছে, সেই সময় আমার ওই সেকশনে যত রোটেশন হয়েছে সেটা আগের রোটেশনটার 6 টাইমস অর মোর হবে, তাহলে সেই সেকশনটাকে আমরা প্লাস্টিক সেকশন বলবো। আচ্ছা আচ্ছা, প্লাস্টিসাইজ হয়ে যাওয়ার পর মানে যতটা রোটেশন হয়েছে সেটা আগের থেকে 6 গুণ হবে। 6 গুণ বা তার বেশি, মিনিমাম 6 আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, মিনিমাম 6 টাইমস, দেন ইট ইজ কল্ড ঠিক আছে। plastic. Okay. So properties of structural steel এগুলো আমরা দেখেছি। Wait. না, লোকাল বাকলিং এর ফেনোমেনাটা আমি একবার জাস্ট ছোট্ট করে বলি, লোকাল বাকলিং কেন অ্যারাইজ করে। এক নম্বর হচ্ছে যে লোকাল বাকলিং এর মেন কাজটা কি ছিল, কেন হচ্ছে লোকাল বাকলিং। দেখো, সিম্পল বেন্ডিং থিওরি থেকে আমরা জানি M/I ইজ ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই লিখতে পারি। তাহলে আমরা M ইজ ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই ইন্টু আই এই কথাটাও লিখতে পারি। ওকে, সো M ইজ ইকুয়ালস টু যদি সিগমা বাই ওয়াই ইন্টু আই হয়, দ্যাট ইমপ্লাইজ যে ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি সেই সেকশনের মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি লেখা যায়, ঠিক? আবার যদি তোমাদের মনে থাকে যে অয়েলার্স বাকলিং থিওরি থেকে, যেটা সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়, যেখানে কি বলা হয়েছিল না, স্লেন্ডারনেস রেশিও। সো স্লেন্ডারনেস রেশিও দ্যাট ইজ ল্যামডা দিয়ে আমরা ইন্ডিকেট করি। স্লেন্ডারনেস রেশিও কাকে বলে না, স্লেন্ডারনেস রেশিও বেসিক্যালি KL/R, ঠিক আছে? KL/R, হোয়াট ইজ R? R ইজ বেসিক্যালি রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন কিভাবে আমরা ইন্ডিকেট করি, রেডিয়াস অফ গাইরেশন আমরা কিভাবে ব্যাখ্যা করি, √I/A, I/A, ঠিক? তাহলে এবারে আমরা কি জানি না, কোন স্ট্রাকচারের যদি আমার স্লেন্ডারনেস রেশিও যত বাড়বে স্ট্রাকচারের কম্প্রেসিভ স্ট্রেংথ তত কমবে, ফ্যাক্ট।
স্ট্রাকচারের লোড নেওয়ার ক্ষমতা তত কমবে, ক্যাপাসিটি তত কমবে, তাই না? আবার এখান থেকে আমরা দেখছি কি না, ল্যামডা ইজ ইকুয়ালস টু কে এল আপন আর। ওকে, দ্যাট ইমপ্লাইজ ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু আন্ডার রুট আই লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা লিখতেই পারি যে আই এর ভ্যালু অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু, সহজ ভাবে যদি বলি, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু যত আমার বাড়বে ল্যামডার ভ্যালু তত কমবে, সিগমার ভ্যালু তত বাড়বে, ঠিক? তাহলে এই ঘটনাটা যদি আমরা বলতেই পারি, তাহলে এক নম্বর হচ্ছে যদি আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, কোনো একটা ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমি বাড়াতে পারি, তাহলে সেই ক্রস সেকশনটার দুটো বেনিফিট। এক নম্বর বেনিফিট কি, তার মোমেন্টের জন্য অর্থাৎ ট্রান্সভার্স লোডিং এর আন্ডারে যে বেন্ডিং মোমেন্ট ডেভেলপ হচ্ছে, মোমেন্ট পড়ছে, সেই বেন্ডিং স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়বে। অ্যাট দ্য সেম টাইম এর কম্প্রেসিভ স্ট্রেংথ এরও ক্ষমতা বাড়বে, কম্প্রেসিভ স্ট্রেস নেওয়ারও ক্ষমতা বাড়বে, ঠিক আছে? সো বেন্ডিং স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়বে, এট দ্য সেম টাইম ইট উইল বি হ্যাভিং হায়ার কম্প্রেসিভ স্ট্রেংথ, এই দুটোই বাড়বে তার। ওকে, এইবারে একটা সহজ উত্তর দাও। সহজ উত্তরটা কি না, যেটা আমি প্রথম ক্লাসেও মনে হয় বলেছিলাম, যে একটা সলিড সার্কুলার সেকশন আর একটা হলো সার্কুলার সেকশন, ওকে, হলো সার্কুলার সেকশন, এই দুটোর মধ্যে হ্যাভিং সেম এরিয়া, যদি দুটোর এরিয়া সেম হয়, তাহলে এই দুটোর মধ্যে কার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি? কারণ এই দুটোর মধ্যে মোমেন্ট অফ এরিয়া বেশি হচ্ছে হলোটার। সো আই সলিড উইল বি হ্যাভিং লেস মোমেন্ট অফ ইনার্শিয়া দেন আই হলো। কেন? কারণ এর যে মাস রয়েছে, সেই মাসটা বেসিক্যালি আমার সেন্টার থেকে দূরে ডিস্ট্রিবিউটেড রয়েছে। ওকে, প্রোভাইডেড a1 is equals to a2, এই দুটো সেম। তার মানে আমি কি বলতে পারি, যে মেটেরিয়াল যত বেশি থিন হবে, সেই মেটেরিয়ালের স্ট্রেংথ টেক আপ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তত বেশি হবে। এটা কি আমি বলতে পারি? দুটো সেকশনের কম্প্যারিজন করছি, একটা হচ্ছে সলিড সেকশন আর একটা হচ্ছে হলো সার্কুলার সেকশন। এই দুটোর যদি এরিয়া সেম হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া দেখা যাবে যে সলিড সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া হলো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার থেকে কম। তার মানে আমি এটাও তো বলতে পারি যে ফর হ্যাভিং সেম মোমেন্ট অফ ইনার্শিয়া, a2 will be lesser than a1, তাই না? হ্যাঁ স্যার। ফ্যাক্ট। তাহলে অর্থাৎ কি হচ্ছে না, যদি আমার একটা হলো সেকশনে যতটা পরিমাণের ম্যাটেরিয়ালস আছে, একটা সলিড সেকশনে তার থেকে অনেক বেশি পরিমাণের ম্যাটেরিয়ালস আছে। এবার যদি হলো সেকশনে আমার কম পরিমাণের ম্যাটেরিয়ালস থাকে, তাহলে মুখ্যত আমার হলো সেকশন রেজিস্ট করছে কতটুকু? এই একটা ছোট্ট থিকনেস দিয়ে আমার এন্টায়ার যে লোড গুলো আসছে, তার সেই গোটা লোডটাকে রেজিস্ট করার জন্য এই ছোট্ট থিকনেসের একটা বলয়াকার মেটেরিয়াল রয়েছে আমার হলো সেকশনের কাছে। whereas এই জায়গাটা আমার সলিড সেকশনের ক্ষেত্রে এই গোটা জায়গাটাই আমার একদম সলিড কোর রয়েছে, ঠিক আছে? সো মেটেরিয়াল কনজাম্পশন ইন কেস অফ হলো সেকশন ইজ মাচ লেস। তার মানে আমি এটাও বলতে পারি যে একটা পাতলা চামড়া, মানে পাতলা স্টিলের চামড়ার মতো জায়গা, যেটা আমার এন্টার লোডটাকে রেজিস্ট করছে ইন কেস অফ হলো সেকশন। ফ্যাক্ট। সো এই জাতীয়, মানে তার মানে হচ্ছে যে মুখ্যত আমাদের কাছে কি, যে থিনার এলিমেন্টস এন্ড কম্পোনেন্টস যদিও বেন্ডিং এন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের এগেনস্টে বেটার রেসপন্স করে, বাট দে হ্যাভ আ ইনহেরেন্ট প্রবলেম অফ লোকাল বাকলিং। কিন্তু তাদের ক্ষেত্রে একটা জেনুইন সমস্যা দেখা দেয়, যে লোকাল বাকলিং অর লোকাল ইল্ডিং আন্ডার দ্য কম্প্রেশন অর শিয়ার। সো সেই লোকাল বাকলিং এবং শিয়ার ফেলিয়ারকে অ্যারেস্ট করার জন্য আমরা মুখ্যত সেকশন ক্লাসিফিকেশন করে সেখানে সেকশনকে 4টে ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে প্লাস্টিক, কম্প্যাক্ট, সেমি কম্প্যাক্ট, ঠিক আছে?
নাও কতগুলো ছোট্ট ছোট্ট জিনিস। এক নম্বর হচ্ছে আমাদের যে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটির কথা বলা হয়েছিল, তখন সেখানে আমরা প্রথমে আলটিমেট লিমিট স্টেট নিয়ে আলোচনা করেছি, এবং তার সঙ্গে আমরা কি কি বলেছি, তার সঙ্গে বলেছি লিমিট স্টেট অফ প্রোগ্রেসিভ ফেলিয়ার, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি, লিমিট স্টেট অফ ফ্যাটিক। ঠিক আছে, ফ্যাটিক লিমিট স্টেট। তো এই চারটে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। তো তার মধ্যে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি নিয়ে আমরা এখনো আলোচনায় ঢুকিনি, এবার আমরা লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি নিয়ে ঢুকছি আলোচনাতে। সো মুখ্যত লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি কে আমরা আবার কতগুলো পোর্শনে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ডিফ্লেকশন লিমিট, 2 নম্বর ভাইব্রেশন লিমিট, ডিউরেবিলিটি কনসিডারেশন এবং ফায়ার রেজিস্ট্যান্স। ফায়ার রেজিস্ট্যান্স নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রথম লেকচারে। সেখানে বলেছিলাম কি না, ফায়ার রেজিস্ট্যান্স স্টিলের ক্ষেত্রে পুয়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য কংক্রিট, এবং 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্টিলের কত পার্সেন্টেজ, একটা সার্টেন পার্সেন্টেজ অফ স্ট্রেস লস হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি মেনলি কোন জায়গাটি নিয়ে আলোচনা করে না, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি প্রাইমারিলি ফোকাসেস অন discomfort faced by the user while using the structure. Say for example, তুমি একটা স্টিলের বড় একটা টাওয়ারে উঠলে, ঠিক আছে, 100 ফিট হাইট ধরো, তো একটা বড় টাওয়ারে তুমি উঠেছো একদম পিকে বিকজ অফ সার্টেন ইস্যুস বা কোনো কাজকর্মের জন্য। তো সেইখানে বা একজন লেবার উঠেছে, তো সেই সময় অত হাই, মানে 30 মিটার 40 মিটার উঁচু একটা টাওয়ার, যদি একটা থিন স্লেন্ডার সেকশন, তো সেই হাইটে যদি দেখো যে টাওয়ারের মাথাটা দুলছে, এবং সেই অবস্থায় যে লেবার আছে সেইখানে তাকে হয়তো কোনো কাজ করতে হচ্ছে, বা তুমি একটা ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে ইন্সপেকশনে গেছো, তাহলে স্বাভাবিকভাবে তোমার পক্ষে সেটা প্লিজিং অ্যাপিয়ারেন্স নয়, এবং স্বাভাবিকভাবে তুমি সেখানে কাজ করতেও পারবে না ভয়ে। তো সেইখানে যে সো উই নিড টু ফোকাস অন দ্যাট অ্যাজ ওয়েল। বা ধরো কোনো একটা জায়গাতে কোনো একটা বিল্ডিং আছে তোমার স্টিলের স্ট্রাকচার, সেখানে হঠাৎ করে আর্থকোয়েক এসছে, সো বিকজ অফ দ্য অ্যারাইভাল অফ আর্থকোয়েক ইয়োর স্ট্রাকচার মুভস ভিহেন্টলি, মানে মারাত্মক ভাবে সেখানে সোয়ে হয়েছে। তো স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো হোয়াট ইজ দ্য সিচুয়েশন, হোয়াট ইজ দ্য প্যানিক ইউ উইল বি হ্যাভিং অ্যাট দ্যাট টাইম। সো এই সমস্ত বিষয়গুলো। অ্যাট দ্য সেম টাইম ডিফ্লেকশন লিমিট, যেটা আগের সেমিস্টারেও তোমরা করে এসেছো, যে একটা সিম্পলি সাপোর্টেড বিমে যদি আমার গ্র্যাভিটি লোডিং পড়ে তাহলে তার কি রকমের ডিফ্লেকশন হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে। তাছাড়াও ফায়ার রেজিস্ট্যান্স, ডিউরেবিলিটি কনসিডারেশন স্টিলের ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করে, বিকজ স্টিলের ক্ষেত্রে আমাদেরকে পেইন্টিং এর জন্য হিউজ অ্যামাউন্টের কস্ট দিতে হয়, এবং মুখ্যত স্টিলের যে সমস্ত স্ট্রাকচার গুলো বানানো হয় সেগুলো মুখ্যত ইন্ডাস্ট্রিয়াল জায়গাতেই হয়। আচ্ছা, এছাড়াও অফশোর স্ট্রাকচার বলতে যেটা তোমার সমুদ্রের, ধরো কোথাও একটা অয়েল এক্সপ্লোরেশন হচ্ছে, সেই সমস্ত জায়গাতে যে সমস্ত স্ট্রাকচার গুলো করা হয়। তাছাড়া ওই তোমাদের যদি হলদিয়া ডক ইত্যাদি জায়গাগুলোতে যদি যাও কখনো, তাহলে সেখানেও দেখবে স্টিলের স্ট্রাকচারই মেনলি হয়ে থাকে। হ্যাঁ, তো মুখ্যত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এই রিজিয়ন গুলোতে হয়ে থাকে, যেখানে হিউজ অ্যামাউন্টের হার্শ অ্যাটমসফিয়ার বা এক্সট্রিম অ্যাটমসফিয়ার রয়েছে। সেই এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনকে এদের স্যাটিসফাই করতে হয়, হেন্স ডিউরেবিলিটি কনসিডারেশন বিকামস ক্রুশিয়াল। সো এখানে টেবিল নাম্বার 6 অ্যাজ পার আইএস কোড, টেবিল নাম্বার 6 এ আমাদের কি কি বক্তব্য রেখে গেছে। টেবিল নাম্বার 6 এ যে লিমিট গুলো দেওয়া আছে মুখ্যত হচ্ছে বিকজ অফ লাইভ লোড অর উইন্ড লোড, দ্য পার্লিনস অর গার্ডস under elastic cladding it will be having span by 150. Okay, elastic cladding and brittle cladding মানে হচ্ছে তোমার একটা স্টিলের পার্লিন কাকে বলে? পার্লিন হচ্ছে তোমার, এটা যদি আমার স্টিল রাফটার হয়, তো এই রাফটারের উপরে কি বলে, রাফটারের উপরে আমি একটা আলাদা মেম্বার দিই। ওকে, সো এই আলাদা মেম্বারটাকে বলা হয় পার্লিন। এই পার্লিনের উপরে আমার মূলত যে অ্যাসবেস্টারের শীটটা থাকে, সেই অ্যাসবেস্টারের শীটটা দেওয়া থাকে। হ্যাঁ, ট্রাসের মতো দেখতে একটু না পার্লিন হচ্ছে রাফটারের উপরে অবস্থিত একটা স্ট্রাকচারাল মেম্বার, যে মেম্বারটার উপরে স্টিল বা অ্যাসবেস্টারের শীটটা বেছানো হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় পার্লিন।
রাফটার কাকে বলে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি চলো। তো এই জিনিসটাকে বলা হয় পার্লিন। আচ্ছা চলো এখান থেকে বাড়ি করি, নিয়ে ছবি দেখাই আগে। ওকে চলো দেখো, এই কম্পোনেন্টকে কি বলে? রাফটার। রাফটার, ঠিক আছে। এটাকে কি বলে? টাই, ঠিক আছে, টাই বলা হয়। আচ্ছা, পার্লিন কোথায় থাকে? এই যে লম্বা লম্বা মেম্বার গুলো চলে গেছে দেখতে পাচ্ছ, এই মেম্বার গুলো, এই মেম্বার গুলো দেখতে পাচ্ছ রাফটারের উপরে। তাহলে আমি কি রকম ছবি এঁকেছিলাম? আমি ছবি এঁকেছিলাম, এইটা হচ্ছে আমার রাফটার, এই রাফটারের উপরে আমার কিছু একটা বসে আছে, ঠিক আছে। সো এই রাফটারের উপরে আমার কিছু একটা বসানো আছে, যার উপর দিয়ে আমি বেসিক্যালি সিট মেটেরিয়াল, যেটা সিট স্টিলের যে ছাউনিটা দেওয়া হয়, স্টিলের স্ট্রাকচারের স্যার উপর যে অ্যাঙ্গেলের ছাউনিটা মতো, দেওয়া হয় সেটাকে কি? স্যার বলছি অ্যাঙ্গেলের মতো থাকে। না, অ্যাঙ্গেলের মতো ডিপেন্ড করছে। আমি এখানে যেটা আঁকলাম সেটা জেড টাইপের, ঠিক আছে। সো জেড সেকশনও হয়, বিভিন্ন বিভিন্ন সেকশন হয়, চ্যানেলও হয়, মুখ্যত চ্যানেল থাকে স্টিলের ইন্ডাস্ট্রিয়াল সেকশন গুলোতে। এছাড়া বেশ কিছু জায়গাতে ইয়েও থাকে, জেডও থাকে, ছোট ছোট বাড়িঘর গুলোতে ইয়ে থাকে, অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। তো দে আর কল্ড পার্লিন। তো এবার এখানে একটা কথা ছিল, যে কথাটার নাম হচ্ছে তোমার ইলাস্টিক ক্ল্যাডিং। সো হোয়াট ইজ ইলাস্টিক ক্ল্যাডিং? ইলাস্টিক ক্ল্যাডিং হচ্ছে সেই জায়গাটা, যদি তোমার ধরো অ্যাসবেস্টাস এর শীট থাকে, দেন ইট ইজ কল্ড ব্রিটল ক্ল্যাডিং। মানে যদি ব্রিটল মেটেরিয়াল দিয়ে আমার ঢাকা থাকে শীটটা, হ্যাঁ, মানে শীটটা যদি ব্রিটল মেটেরিয়ালের হয়, এখন তো আবার তোমার পলিয়েস্টারের তৈরি এগুলো এসছে, তো সেগুলোতে সেগুলো হচ্ছে সব ব্রিটল। বাট যদি আমি টিনের দিয়ে দিই, টিনের ছাউনি দিই, দেন ইট উইল বি হোয়াট? ইট উইল বি আ ইলাস্টিক ক্ল্যাডিং, ঠিক আছে। সো কি শীট মেটেরিয়াল ইউজ করছি, হোয়াট ইজ দ্য শীট মেটেরিয়াল আই এম ইউজিং, ডিপেন্ডিং অন দ্যাট দ্য ডিফ্লেকশন অফ মাই পার্লিন ইজ সেট অ্যাকচুয়ালি। কেন? কারণ হচ্ছে বেসিক্যালি এই পার্লিনটা যদি ডিফ্লেক্টেড হয়, পার্লিনের সঙ্গে অ্যাটাচড আছে কি? শীট, তাহলে শীটও ডিফ্লেক্টেড হবে। তো শীটটা তো খুবই পাতলা হয়, 6 মিলিমিটার থেকে 10 মিলিমিটারের মতন পাতলা হয় শীট, তার বেশি হয় না। তাহলে এই যে ছোট একটা পাতলা শীট দিয়ে ইয়েতে রয়েছে, সেটা যদি হিউজ অ্যামাউন্টের ডিফ্লেকশন খেয়ে যায়, তাহলে ডেফিনেটলি আমার সেখানে কি বলবো, শীটে ফাটল ধরে যাবে। আর স্টিলের জায়গাতে ধরো তুমি তোমার কলেজের গেটের সামনে যে তোমাদের সাইকেল স্ট্যান্ডার করে দেবো, সেইখানে ধরো স্টিলের যে ছাউনিটা রয়েছে সেটা কত ঘন ঘন পরিষ্কার, তাই না? আর সেইখানে যদি আজকে হঠাৎ করে তোমার কোনো একটা কারণে, এবং সেখানে কত হার্শ অ্যাটমসফিয়ার, মানে কত কত তার মধ্যে এক্সট্রিম অ্যাটমসফিয়ারকে তাকে সহ্য করতে হয়, আজকে কোনো একটা কারণে যদি সেখানে কোনো একটা বড় রকমের ফুটো হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তুমি অফিস বিল্ডিং বা মেন গেট থেকে যখন আমাদের কলেজের বিল্ডিং এর দিকে ঢুকবে, তাহলে গোটা রাস্তাটা তোমায় ভিজতে হলো মুখ্যত। ওটাও তো একটা স্টিলের শেড। বা যাদের ইন্ডাস্ট্রিতে যেরকম অ্যাটমসফিয়ার থাকে, অনেক সময় এই ঘটনাগুলো দেখতে পাবে যদি একটু নিউজ পেপার ফলো করো, বা কেউ যদি ইন্ডাস্ট্রিতে পরিচিত থাকে, যে প্রায়শই শীট উড়ে চলে যায়, এত ঝড় হয়। এরকম ঘটনা বিরল নয়, এরকম ঘটনা আছে, অনেক আছে, ঠিক আছে। তো শীট উড়ে চলে যায়। তো প্রত্যেকটা পয়েন্টই এখানে আমাদের কাছে খুব ভালনারেবল। আচ্ছা, তো কি কি বিষয় আছে, কি কি ক্রুশিয়াল টার্ম গুলো আমি জাস্ট একবার এক্সপ্রেস করবো। এক নম্বর হচ্ছে ইলাস্টিক ক্ল্যাডিং। ইলাস্টিক ক্ল্যাডিং বলতে কি বোঝালাম? মূলত যে স্টিলের শিটিংটা যদি আমার স্টিলের হয়, দেন ব্রিটল ক্ল্যাডিং। যদি আমার অ্যাসবেস্টারের শিট ইউজ করি, তাহলে সেটা ব্রিটল ক্ল্যাডিং এর আন্ডারে পড়ে যাবে। আচ্ছা, তো পার্লিনস এন্ড গ্রেটস এর জন্য সেটা হয়। আচ্ছা, যদি আমার ক্যান্টিলিভার বিম হয় এবং সেখানে যদি আমার কোথাও ইলাস্টিক ক্ল্যাডিং থাকে, তাহলে সেক্ষেত্রে স্প্যান বাই 120, ব্রিটল ক্ল্যাডিং থাকলে স্প্যান বাই 150, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেমন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের কথা বলা হয়েছে, এট দ্য সেম টাইম এখানে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের কথাও বলা হয়েছে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বলতে কি, এটা ধরো আমার ফ্রেম, ওকে, এটা ধরো আমার ফ্রেম রয়েছে, এই ফ্রেমটাতে আমার কোনো কারণে আর্থকোয়েক লোড এলো, অথবা আমার কি এলো, উইন্ড লোড এলো, তাহলে স্বাভাবিকভাবে এই জায়গাটা কিন্তু সোয়ে হয়।
যেটা আমরা সেকেন্ড লেকচারে দেখেছিলাম, স্ট্যাট মডেলে একটা ছবি তোমাদের দেখিয়েছিলাম। সো হিয়ার উই গো ফর সোয়ে। তো স্বাভাবিকভাবে বা যদি কোনো লম্বা টাওয়ার হয় সেখানে সোয়ে একটা বিশাল বড় ভাইটাল ইস্যু। তো যদি সোয়ের ভ্যালু পারমিসিবল লিমিটের থেকে বেশি হয়ে যায়, দেন উই ফিল ডিসকমফোর্ট এন্ড হেন্স সার্ভিসিবিলিটি লিমিটের রেসপেক্টে উই নিড টু চেক দ্যাট। এছাড়া কি আছে না, এছাড়া নর্মালি যে আমাদের ইয়েগুলো হয়, ইন্ডাস্ট্রিয়াল গুলো হয়, বিল্ডিং গুলো, সেখানে ক্রেন থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় রুফ লেগ, এটাকে বলা হয় রুফ লেগ। ওকে, রুফ লেগ। ওকে, তো এখানেও সিমিলারলি, আর এটাকে বলা হয় বটম শ্যাফট। ওকে, এটাকে বলা হয় বটম শ্যাফট। এমনি থাকে, নট নেসেসারি এমনি থাকবে, বাট এমনি কমন। সো দিস ইজ কল্ড বটম শ্যাফট, বটম শ্যাফট, ঠিক আছে, বটম শ্যাফট। আর এটা বলা হয় রুফ লেগ, এটা বলা হয় রাফটার, 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 ঠিক আছে। তো এখানে কি থাকে না, এখানে একটা বড় টাইপের বিম থাকে যেটাকে আমরা বলি ক্রেন গার্ডার, ঠিক আছে। তো এখানে ক্রেন গার্ডার থাকে, সিমিলারলি এখানেও একটা ক্রেন গার্ডার থাকে। ওকে, তো এই ক্রেন গার্ডার গুলোর মাঝখানে কে স্প্যান করে থাকে, এই ক্রেন গার্ডার গুলোর মাঝখানে একটা ক্রেন থাকে যার নিচে একটা হুক থাকে, ঠিক আছে। এই হুকের মধ্যে কত টনের মেটেরিয়াল মাল ঝুলবে এটা ডিপেন্ড করবে এই ক্রেনের ক্যাপাসিটি কত তার উপরে। যদি যদি আমরা ইয়ে যাই, কি বলে ওটাকে, যদি আমরা কোনো ইন্ডাস্ট্রিতে ইয়ে করি, মাল তুলতে যাই, যদি তোমাদের যখন সাইট ভিজিট হবে তখন আমরা যদি ইয়েতে কি বলি ম্যাসাঞ্জোরে যখন যাবে তখন সেখানে দেখবে ক্রেন গার্ডারটা কি বিভৎস কি জায়গাটি। হ্যাঁ, মোটামুটি 5 টন 10 টন এরকম লোড ক্যাপাসিটির হয় ক্রেন গার্ডার। এনিওয়ে, সো দিস ইজ অল টুগেদার। সো সেইখানে আমার হরাইজন্টাল ডিফ্লেকশন একটা হিউজ ম্যাটার করে যায়, ঠিক আছে। সো হরাইজন্টাল ডিফ্লেকশনের বিভিন্ন বিভিন্ন ভ্যালু আছে। হাইট 150, হাইট বাই 150। সো যে বিল্ডিং আমার হাইট আছে তার 150% ডিভাইডেড বাই 150, অর মেশিনারি বিল্ডিং হলে হাইট বাই 240, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ইউজ করব টেবিল 6। সো আই ওয়ান্ট ইউ টু মার্ক টেবিল 6 ইন ইউর হার্ড কপি। Okay. Now another portion, that is, yeah, now effective slenderness value. So what is effective slenderness value? Effective slenderness value সেটা আগেও আমরা দেখেছি, সেটা হচ্ছে KL/R, যেটাকে আমরা বলেছিলাম ল্যামডা দিয়ে চিহ্নিত করেছিলাম সেটা। তো এর একটা পারমিসিবল ভ্যালু আছে, এর পারমিসিবল ভ্যালু গুলো টেবিল 3 তে মেনশন আছে, ঠিক আছে। তো কি বলেছে যে এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড রেজাল্টিং ফ্রম ডেড লোডস এন্ড ইম্পোজড লোড। তো যদি আমার কোনো ডেড লোড বা কি বলে সরি আমার কোনো মেম্বার থাকে যে মেম্বারের মধ্যে বিকজ অফ মাই গ্র্যাভিটি লোডিং অর লোডিং সিস্টেমের জন্য যদি আমার কোথাও ইয়ে থাকে, কি বলে, কম্প্রেসিভ ফোর্স জেনারেট করে এই মেম্বারটার মধ্যে, বিকজ অফ দিস ভার্টিক্যাল লোডিং যদি আমার কোথাও কম্প্রেসিভ লোডিং ফোর্স জেনারেট করে আমার মেম্বার গুলোতে, তাহলে সেই মেম্বারের স্লেন্ডারনেস রেশিও শুড বি রেস্ট্রিক্টেড টু 180। ওকে, second, the tension member, a tension member in which reversal or direct stress occurs due to load other than wind or seismic forces. মুখ্যত কি হয় না, আমরা যে ট্রাস মেম্বার গুলো ইউজ করি সেই ট্রাসের মধ্যে টাই মেম্বার হচ্ছে এমন একটা মেম্বার যে টাই মেম্বারে আমার সবসময় টেনশন ফোর্স দেখা যায়, ঠিক আছে। এই টাই মেম্বারটাতে আমরা অলওয়েজ টেনশন ফোর্স পেয়ে থাকি। যদি আমরা অ্যানালাইসিস করার সময় একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে একটা ট্রাসের টাই মেম্বারে মুখ্যত টেনশন মেম্বার হিসেবে টাই মেম্বারকে ডিজাইন করা হয়। তো যেখানে টেনশন মেম্বার থাকে সেখানে 180, tension member in which a reversal of direct stress occurs due to loads other than wind or seismic force. Okay, so a member subjected to compression forces resulting only from combination of wind and earthquake action, provided the deformation of such member does not adversely affect the stress in any part of the structure. এই কথাটার মানে কি বলছে কি না, a member subjected to compression forces, a member subjected to compression forces only from combination with wind and earthquake force,
ওকে, ভালো করে দেখো। সেটা হচ্ছে এর আগের দিন আমি কি বলেছিলাম যখন ব্রেসিং ডিসকাস করেছিলাম, যে একটা ব্রেসিং মেম্বার, মুখ্যত এটা ব্রেসিং মেম্বারের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, ফর ব্রেসিংস প্রাইমারিলি, ফর ব্রেসিংস। ব্রেসিং এর জন্য কি হয় না, ব্রেসিং মেম্বারের মধ্যে যদি আমার ব্রেসিং মেম্বারের মেন কাজ কি হয় না, ল্যাটারাল ফোর্স কে ও কলামের আপার লেভেল থেকে লোয়ার লেভেল অর্থাৎ ফাউন্ডেশন লেভেল অব্দি নামাতে সাহায্য করে, ল্যাটারাল ফোর্স, আই রিপিট। সো এখানে যে কি বলে, রেজাল্ট ফোর্সেস রেজাল্টিং অনলি ফ্রম কম্বিনেশন উইথ উইন্ড অ্যান্ড আর্থকোয়েক। সো উইন্ড অ্যান্ড আর্থকোয়েক এর জন্য যে লোড হয় সেগুলো মুখ্যত হচ্ছে ল্যাটারাল লোড। সো এই ল্যাটারাল লোড গুলোকে আমার গ্রাউন্ড অব্দি শিফটিং করার জন্য কে হেল্প করে, সেটা হচ্ছে ব্রেসিং। সো ব্রেসিং মেম্বারে আমার সেই সময় যে যে লোড গুলো ডেভেলপ হবে সেগুলো আইদার ইন টার্মস অফ কম্প্রেশন অর ইন টার্মস অফ টেনশন। ঠিক আছে, তো মুখ্যত যদি টেনশন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এখানে না খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো কি স্যার লিফট হয়ে যেতে স্যার, পারি হ্যাঁ, স্যার। পেছনটা দিয়ে? আচ্ছা, এক কাজ করো তাহলে, আমি রোল কলটা করে নিচ্ছি। ঠিক ঠিক আছে, আজকে আমি এখানে। স্যার এদিকেও খুব বাজ পড়ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানেও বলছি। ঠিক ঠিক আছে, চলো।